আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমরা তাহলে আজকে আরো দুইটা ম্যাচিং শিখবো ইনশাল্লাহ। এর মধ্যে আমরা ম্যাচিং হেডিংস এবং ম্যাচিং ইনফরমেশন শিখেছি। আজকে যে দুটো শিখবো সেটা হচ্ছে আজকে যে দুটো শিখবো সেটা হচ্ছে ম্যাচিং নেমস আর হচ্ছে সেন্টেন্স এন্ডিংস। তো ম্যাচিং নেমসটাকে আমরা ম্যাচিং নেম অথবা ফিচারও বলতে পারি। এটার কোশ্চেনটা যদি আমরা একটু দেখি, এই যে এই ধরনের, এখানে কিছু ইনফরমেশন দেওয়া থাকবে এবং এগুলোর সাথে বিভিন্ন নাম দেওয়া থাকবে, এগুলোকে ম্যাচ করতে হবে। তো এটা সায়েন্টিস্টের নাম হতে পারে, যে অমুক সায়েন্টিস্ট মানে কোন কোন সায়েন্টিস্ট কোন কোন কাজ করেছে। আবার স্টেটমেন্ট হতে পারে যে এই বক্তব্যটা কার, এখানে ব্যক্তির নাম থাকতে পারে। আবার জাতির নাম, দেশের নাম, এলাকার নাম এসবও থাকতে পারে, যে অমুক জাতি অমুক কাজটা করেছে এরকম। আবার বিভিন্ন সময়কালের নামও, সময়কাল হতে পারে, পিরিয়ড হতে পারে, যে ব্রিটিশ পিরিয়ড, ফর এক্সাম্পল ব্রিটিশ পিরিয়ড, পাকিস্তান পিরিয়ড, বাংলাদেশ পিরিয়ড। তো কোন পিরিয়ডে কোন কাজটা হয়েছে, তো কাজগুলো হয়তো এখানে থাকলো আর এখানে ব্রিটিশ, বাংলাদেশ, পাকিস্তান থাকলো, এই ধরনের আর কি। তো এটা শুধুমাত্র নাম না, এটা নাম, সাল, এলাকা অনেক কিছু হতে পারে। তো এই কারণে আমরা এটাকে ম্যাচিং ফিচার্স বলতে পারি, বা সহজে মনে রাখার জন্য নেমস বললেও আমরা এটাই বুঝবো যে ম্যাচিং নেমস বলতে এটা বোঝাচ্ছে। তাহলে এই কোশ্চেনটার ক্ষেত্রে সিকোয়েন্সের ব্যাপারটা হচ্ছে, প্যাসেজে এই কোশ্চেন গুলো সিকোয়েন্সিয়ালি আসবে না, যে ইনফরমেশন গুলো দেওয়া থাকবে এগুলো সিকোয়েন্সিয়ালি আসবে না। বাট দ্য নেম, লিস্ট অফ নেমস, এইগুলো প্যাসেজে সিরিয়ালি আসতে পারে বলে আশা করা যায়। আশা করা যায় 80-90% ক্ষেত্রে এগুলো সিরিয়ালি আসে। তবে 100% কনফার্ম বলাটা একটু চ্যালেঞ্জিং আর কি, মাঝে মাঝে একটা দুইটা অল্টার থাকে। বাট মোস্টলি আমরা এটাকে সিরিয়ালি আসে বলে আশা করব। এই গেল প্রথম বিষয়। তো প্রথমে আমাদের কাজ হচ্ছে আমরা কোশ্চেন গুলো ভালো মতো পড়ে নেব, আন্ডারলাইন করবো আগের মতোই ইম্পর্টেন্ট জায়গাগুলো, যতটুকু পারা যায় মনে রাখার ট্রাই করবো এই কোশ্চেন গুলো। বাট এগুলো যেহেতু সিকোয়েন্স মেনটেন করে না, so আমাদের বুলডোজার টেকনিক এখানে ফলো করার সুযোগ নেই, যে আমরা একটা কোশ্চেন মাথায় নিয়ে প্যাসেজ করবো, এর সুযোগ নেই। যতটুকু পারা যায় আমরা সবগুলো মনে রাখার ট্রাই করবো। বাট একেবারে না থাকলে যে হবে না তা না। আর এরপরে আমরা দেখবো যে আমাদের অপশন কম আছে না বেশি আছে। দেখেন এখানে কোশ্চেনের তুলনায় অপশন বেশি আছে, তার মানে বোঝা যাচ্ছে এমন কিছু অপশন আছে যেগুলো আমাদের কাজে লাগবে না। তো যদি কম অপশন থাকে বা সমান সমান থাকে, তাহলে অনেক সময় আমরা শুধুমাত্র এই অপশন গুলো প্যাসেজে খুঁজে আহ, পেলেই হয়ে যায় অনেক সময়। বাট যদি বেশি অপশন থাকে তাহলে তো আর শুধু অপশন খুঁজে লাভ নাই, বিকজ আমরা জানি না কোনটা আমাদের কাজে লাগছে। এই কারণে আমরা একটু কম্বাইন্ড ওয়েতে আগাবো। আমরা এগুলো আশা করবো যে এগুলো আমরা শুরুতে পাবো, প্রথম দুইটা তিনটা। আর এগুলো আমাদের মোটামুটি মাথা যতটুকু পারা যায় মাথা থাকবে। এরপরে আমরা ধীরে ধীরে পড়তে থাকবো।
কোনো কিছু রিলেটেড পেলে এখানে এসে চেক করবো যে এক্স্যাক্টলি এই জিনিসটা ওখানে বলা আছে কিনা। এইভাবে ধীরে ধীরে সলভ করে করে আগাতে হবে। এই যে যদি ইনফরমেশন পাই তাহলে আমরা আন্ডারলাইন করব, ক্রস চেক করবো এরপরে। আর ক্রস চেক করার সময় আমরা এলিমিনেশন প্রসেসে আগাবো, যে ডিরেক্টলি অ্যান্সার না পেয়ে গেলে আমরা উল্টো পদ্ধতিতে আগাবো, যে কোনটা অ্যান্সার হবে না সেগুলোকে বাদ দিয়ে দেন ন্যারো ডাউন করার ট্রাই করবো। যদি দেখা যায় যে আপনি প্যাসেজ পড়ে আগাচ্ছেন বাট অ্যান্সার পাচ্ছেন, নো প্রবলেম, সরানোর কিছু নেই। ইভেন যদি প্যাসেজ শেষ করার পরও না পান, নো প্রবলেম, আমরা আবার রিঅ্যাটেম্প করতে পারি। সেকেন্ড অ্যাটেম্পটে দ্রুত পাওয়া যায়, বিকজ আমরা অলরেডি এখন জানি আমার প্যাসেজের কোন প্যারাগ্রাফে কি কি জিনিস আছে। এই হচ্ছে ব্যাপার। একটা জিনিস এখানে বুঝতে হবে, এই ম্যাচিং গুলো কিন্তু আমাদের প্যারাগ্রাফের নেমের সাথে রিলেটেড না। গত দিনে যে ম্যাচিং করেছে ওখানে আমাদের প্যারাগ্রাফের নেম বের করতে হয়েছে, যে কোন প্যারাগ্রাফে আছে, এ প্যারাগ্রাফ না সি প্যারাগ্রাফ এরকম। বাট এখানে কিন্তু ইট ডাজন্ট ম্যাটার কোন প্যারাগ্রাফে আছে না আছে, এখানে ম্যাটার করে যে কারা করেছে, এক্সাক্ট ইনফরমেশনটা ম্যাচ করতে হবে। সো 5 নাম্বার কাজটা যদি ব্রিক্সরা করে তাহলে 5-এর অ্যান্সার হবে সি। এটা এখন এ প্যারাগ্রাফে থাক না এফ প্যারাগ্রাফে থাক, নো প্রবলেম। এগুলো মোটামুটি ম্যাচিং নেমস এর কথাবার্তা। জাস্ট খেয়াল রাখবো যে এখানে অপশন গুলো সিরিয়ালি আসে বলে আশা করা যায়, কোশ্চেন গুলো সিরিয়ালি আসে না। এরপরের কোশ্চেন টাইপটা হচ্ছে ম্যাচিং সেন্টেন্স এন্ডিংস। সেন্টেন্স এন্ডিংস মানে সেন্টেন্সের শেষ ভাগগুলো ম্যাচ করা। তো আমরা যদি একটা কোশ্চেন দেখি, এই যে এরকম। তো এখানে সেন্টেন্সের একটা পার্ট দেয়া থাকে কোশ্চেন আকারে, আর এন্ডিং পার্টটা অপশন আকারে দেয়া থাকে। এই হচ্ছে কোশ্চেনের ভাগ। তো আমাদেরকে এই বক্তব্যের সাথে এখানে কোনটা ম্যাচ করলে একটা সেন্টেন্স হবে মিনিংফুল এবং প্রপার সেন্টেন্স হবে, যেখানে ইনফরমেশনটা কারেক্ট থাকবে, এই ধরনের ম্যাচিং করতে হবে। তো এই কোশ্চেন গুলোতে ইন্টারেস্টিংলি এই কোশ্চেন গুলো সিকোয়েন্স মেনটেন করবে ম্যাক্সিমাম ক্ষেত্রে। কোশ্চেন গুলো সিকোয়েন্স মেনটেন করবে, বা অপশন গুলো উল্টাপাল্টা থাকবে। তাহলে কোশ্চেন সিকোয়েন্স মেনটেন করলে আমরা তো খুশি হই, বিকজ সিকোয়েন্স মেনটেন করলে আমরা সবগুলো পড়ে নেবো, বাট এরপরে ইমিডিয়েটটা মাথায় নিয়ে প্যাসেজ পড়তে থাকলে আমরা কিন্তু অ্যান্সার পেয়ে যাব। দেন এটা অ্যান্সার পাওয়ার পরে, সরি, এটা অ্যান্সার পাওয়ার পরে নেক্সটটা মাথায় নেব, দেন সেটা ফাইন্ড আউট করবো, এভাবে ওয়ান বাই ওয়ান করে সলভ করে যাবো। এখন এখানে কোশ্চেন পড়ার ক্ষেত্রে একটু মনে রাখার বিষয় আছে, সেটা হচ্ছে আমাদের দেখেন কোশ্চেনের স্টেটমেন্ট হচ্ছে 4টা, অপশন আছে আমাদের 7টা। তাহলে আমি যদি এই 7টাই মাথায় নিতে চাই, মনে রাখতে চাই, তাহলে অ্যাটলিস্ট 3টা জিনিস আমি এক্সট্রা মাথায় নিচ্ছি, অপ্রয়োজনীয় জিনিস। এই কারণে আমরা জানি না যেহেতু কোনটা লাগবে আমার কোনটা লাগবে না, আমরা এটা পড়বোই না। এমসিকিউ এর মতো, এমসিকিউ তে যেমন আমরা অপশন পড়ি না, সেন্টেন্স এন্ডিংস এর ক্ষেত্রেও আমরা অপশন পড়বো না, শুধুমাত্র এই কোশ্চেনের সেন্টেন্স যে ফার্স্ট পার্টটা আছে এটা পড়বো। এগুলো পড়বো, এগুলো পড়বো, আন্ডারলাইন করবো, ইমিডিয়েটটা মাথায় নিয়ে প্যাসেজ পড়া স্টার্ট করবো, এভাবে আগাতে হবে। বাট এখানে একটু এক্সট্রা কশাস থাকতে হবে, বিকজ অনেক সময় ফুল সেন্টেন্স পড়ার পরও আমরা কিন্তু প্যাসেজে খুঁজে পাই না, ওয়ারেজ এখানে আমরা হাফ সেন্টেন্স পরে খুঁজে পাওয়ার ট্রাই করছি। এই কারণে একটু এক্সট্রা কেয়ারফুল থাকতে হবে, মানে এক্স্যাক্টলি জিনিসটা কি সেটা ভালো মতো বুঝতে হবে, প্যাসেজে এরকম কিছু আছে কিনা একটু কেয়ারফুলি স্ক্রিনিং করতে হবে। এবং সতর্কতার জন্য আমরা জাস্ট একটা মাথায় না নিয়ে প্রয়োজনে দুইটা মনে রেখে আমরা খোঁজার ট্রাই করবো প্যাসেজ থেকে। তো যখন পেয়ে যাব যে এ রিলেটেড কিছু পেলাম প্যাসেজে, তখন প্যাসেজের ওই জায়গাটা পড়বো, পড়ে এসে এরপরে এইখানে এসে আমরা এখন ম্যাচিং করবো, যে ওকে ফাইন, প্যাসেজে কি আছে আমি জানি, এখন আমি দেখি যে কোন ইনফরমেশনটা এখানে এটার সাথে ম্যাচ করে। তো ডিরেক্টলি পেয়ে গেলে তো পেয়ে গেলাম, না হলে ওই যে আমাদের বন্ধু এলিমিনেশন, তার কাছে যেতে হবে, এলিমিনেশন প্রসেসে কাজ করতে হবে। আরেকটা জিনিস এখানে মনে রাখার বিষয় সেটা হচ্ছে এই সেন্টেন্স গুলো একটার সাথে আরেকটা যখন অ্যাড হবে, প্রপার অ্যান্সারটা যখন অ্যাড হবে, তখন এটা গ্রামাটিক্যালি কারেক্ট এন্ড কোহেরেন্ট একটা সেন্টেন্স মেক করবে। আপনার যদি মনে হয় যে এইটার সাথে এই কথাটা মিলতেছে, মনে হচ্ছে মিলতেছে, বাট সেন্টেন্সটা পুরোটা একসাথে পড়ার সময় মনে হচ্ছে যে না, এটা গ্রামাটিক্যালি ইনকারেক্ট বা অড লাগছে, তাহলে বুঝবেন যে মেবি ওইটা অ্যান্সার না, আসলে আরো বেটার অ্যান্সার বাকিগুলোতে আছে।
এই জিনিসটা খেয়াল রাখতে হবে, তাহলে আমরা গ্রামার থেকে এখানে অনেক সময় হেল্প পাবো। আরেকটা বিষয় হচ্ছে, এই টাইপের কোশ্চেন বলেন বা আগেরটাই বলেন, এগুলোতে যখন কোনো সাল থাকবে, কোনো ইয়ার দেওয়া থাকবে বা কোনো নাম দেওয়া থাকবে, তখন ওগুলো যখন আমরা খুঁজে বের করে ট্রাই করবো, একটু খেয়াল রাখবো যে সালটা ইজিলি খুঁজে পাওয়া সম্ভব। পাশাপাশি নাম থাকলে নামগুলোর প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার দিয়ে হয়। তো যখন আমি প্যাসেজে চোখ বোলাবেন, ক্যাপিটাল লেটার গুলোতে স্পেশালি নজর দিলে খুব দ্রুত পাওয়া যায় আর কি অনেক সময়। এই জিনিসগুলো থেকে আমরা হেল্প নিতে পারি, বাট ব্লাইন্ডলি এগুলো ফলো করা যাবে না। মোটামুটি জাস্ট সব সব মিলে ব্যাপার হচ্ছে চোখ কান খোলা রাখতে হবে। তাহলে এখানে কোশ্চেন গুলো সিকোয়েন্স ফলো করে, বাট অপশন সিকোয়েন্স ফলো করে না, অপশন বেশি থাকে কোশ্চেনের তুলনায়। তাহলে আমরা অপশন পড়বো না, কোশ্চেন পড়বো। আহ এবং এগুলোর ক্ষেত্রে যদি কোনো নাম ইয়ার থাকে, এগুলো থেকে আমরা হেল্প নিতে পারি। আর প্যারাফ্রেজিং এর জন্য অবশ্যই রেডি থাকতে হবে, আমরা যেন ব্লাইন্ডলি ওয়ার্ড না খুঁজি। হ্যাঁ, নাম খুঁজতে পারি, সাল খুঁজতে পারি, বাট অন্যান্য ওয়ার্ড গুলো আমরা যেন ব্লাইন্ডলি সেম ওয়ার্ড না খুঁজে পারি, বিকজ মোস্ট অফ দ্য কেস দে উইল বি প্যারাফ্রাইজ। এরপরে আমরা কোশ্চেনের একটা বা দুইটা ইমিডিয়েট মাথায় নিয়ে আবার প্যাসেজ পড়া স্টার্ট করবো। পেয়ে গেলে অপশনে চেক করব, এলিমিনেশন প্রসেস কাজে লাগাবো, ইত্যাদি ইত্যাদি। এরপরে যেটা বলছিলাম, সেন্টেন্সটা গ্রামার ফলো করবে। গ্রামারের এটা দেখে আমরা প্রেডিক্ট করারও ট্রাই করতে পারি। অনেক সময় দেখবেন যে এই সেন্টেন্সের শেষে এমন কিছু আছে, কথার কথা যদি, আচ্ছা ওখানে যাই, এই সেন্টেন্সের শেষে এমন কিছু আছে যেটাতে বোঝা যাচ্ছে যে এই তিনটা হওয়ার সুযোগই নেই, গ্রামাটিক্যালি এটা হবে না। তো এই দুইটা মেবি হতে পারে, কিন্তু এরকম মাঝে মাঝে ডিসিশনে যাওয়া যেতে পারে। স্পেশালি যখন আমাদের যদি এরকম হয়ে যায়, মানে আনফরচুনেটলি যে আমার হাতে আর সময় নেই, 2 মিনিট সময় আছে, বাট আমার ম্যাচিং সেন্টেন্স এন্ডিংস পুরোটাই বাকি আছে, তো তখন তো প্যাসেজ পড়ে খুঁজে বের করে পাওয়াটা খুবই চ্যালেঞ্জিং। ওই সময় আমরা প্রেডিক্ট করার জন্য এই নিয়মগুলো বা এই নলেজ গুলো কাজে লাগাতে পারি, যে গ্রামাটিক্যালি কোনটা মোটামুটি কাছাকাছি মনে হচ্ছে, তখন আইডিয়া করে আমরা অ্যান্সার দিয়ে আসতে পারি আর কি। বা এমনি নর্মাল কেসে আমরা ব্লাইন্ডলি এটার উপর ফলো করবো না, আমরা প্যাসেজ পড়বো অবশ্যই। হ্যাঁ, যদি কনফিউজ থাকেন, আপনি পাইছেন প্যাসেজে, ধরলাম এটা পাইছেন, বাট এটাও মনে হচ্ছে এটাও মনে হচ্ছে, এখন আপনি শিওর হতে পারছেন না, তো বারবার ঘোষণা না করে, হ্যাঁ একবার বুঝেন না আরেকবার ট্রাই করেন, না পারলে আগায় যান, ওটা দাগায় রাখেন যে এটা আনসলভ। চান্সেস আর যে এইটা শেষ করার পরে আপনি হয়তো ক্লু পাবেন কোন একটা, এরকম। So, যদি আটকে যান তাহলে তো আর সামনে আগানো হলো না। স্কিপ করতে পারতে হবে রিডিং এ, আমি এটা বারবার বলছি, রিডিং এ স্কিপ করতে পারাটা খুবই খুবই জরুরি। এই গেল মোটামুটি আজকে আমাদের দুইটা কোশ্চেন টাইপ। এখন আমরা প্যাসেজ সলভ করব, সলভ করার মাধ্যমে আমাদের প্র্যাকটিস হয়ে যাবে। কেমব্রিজ 8 এর প্রথম যে প্যাসেজটা সেটা বের করে ফেলতে হবে। কেমব্রিজ 8 টেস্ট 1 প্যাসেজ 1, ক্রনিকল অফ টাইম কিপিং। আশা করি বের করেছেন। তাহলে আমরা, আমাদের নর্মাল রুল হচ্ছে আমরা অলওয়েজ কোশ্চেন প্রথমে পড়বো, অলওয়েজ বলতে মানে টিপিক্যালি আমরা কোশ্চেন আগে পড়বো। তাহলে চলেন দেখি কি কি কোশ্চেন আছে। এটা আছে গতকালের কোশ্চেনটা, এই যে হুইচ প্যারাগ্রাফ কন্টেইনস দ্য ফলোইং ইনফরমেশন। তাহলে এটা প্যারাগ্রাফ খুঁজে বের করতে হবে, ওকে ফাইন। সেকেন্ডটা দেখি, এটা দেখে বোঝা যাচ্ছে ম্যাচিং নেমস, এই যে বক্সের মধ্যে লিস্ট অফ সাম ন্যাশনালিটিস আছে, তাহলে এই কোন ইভেন্টটা কোন জাতির সাথে প্রযোজ্য। এরপরে এখানে একটা ডায়াগ্রাম লেভেলিং আছে। এই হচ্ছে মোটামুটি আমাদের 13টা কোশ্চেন। তাহলে চলেন এখন কোশ্চেন গুলো পড়ি। নাম্বার 1 বলছে, a description of an early timekeeping invention affected by cold temperatures. কোল্ড টেম্পারেচার দ্বারা এফেক্টেড হয়েছে আগেরকার টাইম কিপিং ইনভেনশন। টাইম কিপিং মানে সময় গণনা বোঝাচ্ছে, তাহলে ঠান্ডা আবহাওয়া দিয়ে এফেক্টেড সময় গণনার একটা আবিষ্কার বা একটা টুল। Number 2, an explanation of the importance of geography in the development of calendar in farming communities. ইম্পর্টেন্স অফ, তিনটা বিষয় আছে এখানে, জিওগ্রাফির গুরুত্ব
ক্যালেন্ডার ডেভেলপমেন্টের ক্ষেত্রে এবং ফার্মিং কমিউনিটিতে। তাহলে এই তিনটা জিওগ্রাফির গুরুত্ব, ক্যালেন্ডার ডেভেলপমেন্টের ক্ষেত্রে গুরুত্ব, আর কোন জায়গায় এটা ফার্মিং কমিউনিটিতে। নাম্বার 3 বলছে ডেসক্রিপশন অফ দ্য অরিজিনস অফ দ্য পেন্ডুলাম ক্লক। পেন্ডুলাম ক্লকের উৎপত্তি, শুরুটা কিভাবে। Details of simultaneous efforts of different societies to calculate time using uniform hours. Simultaneous efforts, একসাথে মানে কয়েকটা জাতি, কয়েকটা সোসাইটি মিলে একসাথে প্রচেষ্টা চালাচ্ছে। কিসের প্রচেষ্টা? ইউনিফর্ম আওয়ার ইউজ করে টাইম ক্যালকুলেশনের প্রচেষ্টা। তাহলে ঘন্টাগুলো সমান ভাগে ভাগ করে নিয়ে সময় গণনা কিভাবে করা যায় এই প্রচেষ্টা চালাচ্ছে। ওকে, আমরা বুঝে নিলাম, চারটা আন্ডারলাইন করলাম, প্রয়োজন আরেকবার একটু পড়ে নিতে পারি। দেন নেক্সট কোশ্চেনে যাই। They devised a civil calendar in which the months were equal in length. তাহলে সিভিল ক্যালেন্ডার মানে বেসামরিক বা জনসাধারণের ক্যালেন্ডার, এটা বানিয়েছে ডিভাইস মানে তারা বানিয়েছে, আবিষ্কার করেছে, যেখানে মাসগুলো ছিল সমান দৈর্ঘ্যের। এটা বলছে ইউনিফর্ম আওয়ারের, আর এটা বলছে ইউনিফর্ম মান্থস মানে ইকুয়াল মান্থস। ওকে ফাইন। নাম্বার 6 বলছে ডিভাইডেড দ্য ডে ইনটু টু ইকুয়াল হাফস। দিনকে দুই ভাগে ভাগ করেছে তারা। They developed a new cabinet shape for a type of timekeeper. এক ধরনের টাইম কিপারের জন্য, টাইম কিপার বলতে ঘড়ি বোঝাচ্ছে, তাহলে এক ধরনের ঘড়ির জন্য তারা একটা নতুন ক্যাবিনেট শেপ আবিষ্কার করেছে। ক্যাবিনেট শেপ, ক্যাবিনেটের মতো, বাক্সের মতো কিছু একটা। They created a calendar to organize public events and work schedules. তাহলে একটা ক্যালেন্ডার তারা বানিয়েছিল কি উদ্দেশ্যে? পাবলিক ইভেন্ট এবং কাজের স্কেডিউলস অর্গানাইজ করতে। পাবলিক ইভেন্টস এন্ড ওয়ার্ক স্কেডিউলস। ন্যাশনালিটি গুলো দেখিনি, ব্যাবিলনিয়ান, ইজিপশিয়ান, গ্রিক্স, ইংলিশ, জার্মান, ফ্রেঞ্চ, এগুলো আছে, নো প্রবলেম। নেক্সট কোশ্চেন দেখি, নো মোর দেন টু ওয়ার্ডস। হাউ দ্য 1670, এই যে সাল দেওয়া আছে, 1670 লিভার বেসড ডিভাইস ওয়ার্ক। এই লিভার বেসড ডিভাইসটা কিভাবে কাজ করেছে? নাম্বার 9 বলছে এসকেপমেন্ট রিজেম্বলিং দ্যাট। তাহলে রিজেম্বল মানে কি? যেটা আর কি যে ইয়ে করে, মানে রিজেম্বলেন্স তো বুঝাইতে পারতেছি না, ধরেন সাদৃশ্য আর কি, তাই না? উদাহরণস্বরূপের মতো আর কি কিছুটা, হ্যাঁ না? হ্যাঁ, সাদৃশ্যপূর্ণ, হ্যাঁ হ্যাঁ সাদৃশ্যপূর্ণ, সিমিলার আর হ্যাঁ কি। হ্যাঁ তাহলে এই এসকেপমেন্টটা রিজেম্বলিং হোয়াট, কার মতো? এই এসকেপমেন্ট যেটা বলছে এই জায়গাটুকু, এই টুলটা, এটার নাম হয়তো এসকেপমেন্ট। এটা কাকে, কার মতো আসলে, কার সাদৃশ্যপূর্ণ? ওকে ফাইন। নাম্বার 10 বলছে দ্য ড্যাশ। তাহলে ফিগার দেখতে হবে এখানে, এই যে এই পুরো জিনিসটুকু, এইটুকু কি, এই চাকরি পালা জিনিসটা, এটা কি? এরপর 11 বলছে দ্য ড্যাশ। তাহলে এই যে এই খাস কাটা এই জিনিসগুলো হচ্ছে, এইগুলোকে কি বলে? এরপরে 12 বলছে আর ড্যাশ উইচ বিটস ইচ ড্যাশ। তাহলে এই যে এই জিনিসটা, এটা কি? এবং বিট দিচ্ছে ইচ কত, ইচ সেকেন্ড, ইচ মিনিট, ইচ আওয়ার। তো কতক্ষণ কে বিট দেয় আর কতক্ষণ পর পর বিট দেয়, এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন। স্মল আর কে এটা নড়াচড়া করে, সো এটা খুব বড় না আর কি, আর্কটা ছোট। ওকে, তাহলে আমরা এটা মনে রাখি, এখানে 6070 লিভার বেস ডিভাইস এসকেপমেন্ট কার মতো দেখতে, এগুলো হচ্ছে কোয়েশ্চেন। আর এদিকে আমরা এগুলো তো যতটুকু পারা যায় মনে রাখবো, বাট সিরিয়ালে যাবে এরা, সো ব্যাবিলনিয়ানস, ইজিপশিয়ানস, এগুলো আমরা একটু মাথায় রাখবো। আর এই চারটা আবার একটু প্রয়োজনে দেখে নিই, যে কোল্ড টেম্পারেচার এফেক্টেড সায়েন্টিফিক ইনভেনশন, ফার্মিং কমিউনিটিতে জিওগ্রাফির গুরুত্ব, ক্যালেন্ডার ডেভেলপমেন্টে পেন্ডুলাম ক্লকের আবিষ্কার বা উৎপত্তি, আর কয়েকটা সোসাইটি মিলে একসাথে এফোর্ট দিচ্ছে ইউনিফর্ম আওয়ার ইউজ করে টাইম ক্যালকুলেশনের। এগুলো মাথায় নিয়ে চলেন আমরা প্যাসেজ পড়তে থাকবো। তাহলে প্রথম প্যারাগ্রাফ যদি আমরা দেখি, দেখেন বলছে অ্যাকর্ডিং টু এভিডেন্স অ্যাট লিস্ট এত ইয়ার্স এগো লং বিফোর রোমান এম্পায়ার ব্যাবিলনিয়ান। তাহলে এই যে ব্যাবিলনিয়ান পেয়েছি আমরা, আমাদের কোশ্চেনের শুরুতে ব্যাবিলনিয়ান ছিল, মনে আছে?
এই যে বেবিলনিয়ান্স। জি জি। তাহলে আমরা এটা দাগা রাখবো। এরপরে পড়ি, began to measure time introducing calendars to coordinate communal activities, জনসাধারণের কমিউনিটির কাজ কোঅর্ডিনেট করার জন্য, to plan the shipments of good, পণ্য পরিবহন, to regulate planting and harvesting, মানে গাছ লাগানো, ফসল লাগানো, ফসল কাটা, base the calendars on three natural cycles, তিনটা চক্রের উপর নির্ভর করেছে তারা, সোলার ডে মার্ক বাই অমুক অমুক অমুক, এরপরে লোনার মান্থ মার্ক বাই অমুক অমুক অমুক, সোলার ইয়ার। তাহলে তিনটা, সোলার ডে, লোনার মান্থ, সোলার ইয়ার, প্ল্যানেটস রেভলিউশন অ্যারাউন্ড দ্য সান। এই গেল মোটামুটি আমাদের এই প্যারাগ্রাফের কথা। সেটা দ্রুত পড়া ট্রাই করতে হবে, মেইন জায়গায় ফোকাস করতে পারতে হবে। দেন আমরা এখানে চেক করব যে ওকে বেবিলনিয়ান্স আমরা পেয়েছি, এখন দেখি তো এই চারটার মধ্যে কোনোটা হয় কিনা বেবিলনিয়ানদের। বলেন তো 5 থেকে 8 এর মধ্যে কোনোটা বেবিলনিয়ান করেছে কিনা। এটা কি 6টা হওয়ার চান্স আছে? 6। গত ক্লাসে যেটা বলছিলাম আসলে এই অনেকগুলো মনে হবে যে এটা মেবি আছে, এটা মেবি আছে, বাট এক্স্যাক্টলি যেটা আসলে অ্যান্সার সেটা আপনি দেখার পরে বুঝে যাবেন যে এটা অ্যান্সার। আর যখন মনে হবে যে এটা হবে কিনা, তখন বুঝবেন যে এটা মনে হয় হবে না। বাট আমাদের যখন কনফিউশন আসবে আমরা অবশ্যই চেক করবো। তো প্যাসেজে চেক, প্যারাগ্রাফে চেক করতে হবে যে দিনকে 2 ভাগে ভাগ করার মতো কিছু আছে কিনা। সেরকম তো কিছু নেই তাই না, দিনকে তারা ভাগ করেছে এরকম কথা নেই। আর কোনোটা বাকি তিনটার মধ্যে ইন্ট্রোডিউসিং ক্যালেন্ডারটা আছে। কত নাম্বার? আপনার ইয়েটা 5টা। মাস গুলো সমান ছিল কি? এখানে বলছে which the months were equal in length, সমান দৈর্ঘ্যের মাস। তো আমাদের প্যারাগ্রাফ কি সেরকম কিছু বলছে কিনা। Introducing calendars to coordinate communal activities. আছে কিনা এরকম মাস সমান দৈর্ঘ্যের? না না, নাই। ওকে, আর কোনটা? এটা হতে পারে 8 নাম্বারটা, দে ক্রিয়েটেড এ ক্যালেন্ডার টু অর্গানাইজ পাবলিক ইভেন্টস। হতেই পারে কেন, আপনি তো ওটা কনফার্ম বলবেন। এই যে কমিউনাল কমিউনাল অ্যাক্টিভিটিস, অ্যাক্টিভিটিস তো, জি। এরপরে প্ল্যান দ্য শিপমেন্টস অফ গুডস, হ্যাঁ 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 প্লান্টিং, হারভেস্টিং, ওগুলোই হ্যাঁ বোঝাচ্ছে সব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক তাহলে তো আছে। কনফার্ম হয়ে যাবেন। তাহলে এইটার অ্যান্সার হচ্ছে এ, বিকজ এই যে বেবিলনিয়ানরা এতে আছে। হুম। আচ্ছা, এর বাইরে এই চারটার মধ্যে কোনোটা আছে কি? না ভাই, এর মনে হয় না। এগুলো নেই। ওকে ফাইন, নেক্সট এ যাই। Before the invention of artificial light, the moon had greater social impact. তাহলে কৃত্রিম আলো আবিষ্কারের আগে চাঁদের ইম্প্যাক্ট বেশি ছিল, প্রভাব বেশি ছিল। For those living near the equator in particular, its waxing and waning was more conspicuous than the passing of seasons. তো বলছে যারা ইকুয়েটরে বাস করতো, ইকুয়েটর বলতে পৃথিবীর মাঝামাঝি হয়তো বা, তো এই জায়গায় যারা বাস করতো তাদের মধ্যে চাঁদের কমা বাড়াটা অনেক বেশি রহস্যপূর্ণ ছিল সিজন চেঞ্জের তুলনায়, বিকজ এখানে তো সবসময় গরম থাকে আসলে।
তো চাঁদের কমাবলাটা তাদের কাছে গুরুত্বপূর্ণ বেশি ছিল। Hence, the calendars that were developed at the lower latitudes বলতে বোঝাচ্ছে এই জায়গাটা কিন্তু 0 ডিগ্রি ধরা হয়, এটা 1, এটা এইভাবে যেতে 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 এটা হচ্ছে 90, আবার এদিকে যেতে 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 এটা 90। লোয়ার ল্যাটিটিউড বলতে এটাই বোঝাচ্ছে ওই যে নিয়ার দ্য ইকুয়েটর, এই এরিয়ার হতে আর কি। কই গেল, were influenced more by the lunar cycle than by the solar year। তাহলে তারা এখানে সৌর বছরের তুলনায় চাঁদের যে সাইকেল, লুনার সাইকেল, চান্দ্র চক্র যেটা, চাঁদ যে ছোট হয় আবার বড় হয়, এই যে সাইকেল, এইটা দিয়ে তারা বেশি ইনফ্লুয়েন্স ছিল। ইন মোর নর্দার্ন ক্লাইমেটস, উত্তর দিকে যদি আপনি যেতে থাকেন, however, where seasonal agriculture was practiced, ওই জায়গাতে ঋতুভিত্তিক এগ্রিকালচার প্র্যাকটিস হতো, কারণ ওখানে শীত আসতো, গ্রীষ্ম আসতো এরকম। The solar year became more crucial, ওদিকে চাঁদের গুরুত্বের তুলনায় সূর্যের গুরুত্ব বেড়ে গেল, বিকজ ওখানে সিজন চেঞ্জ হয়। As the Roman Empire expanded northward, it organized its activity chart for the most part around the solar year। তাহলে রোমান এম্পায়ার উত্তর দিকে যখন বৃদ্ধি পাওয়া শুরু করলো, তাদের কাজকে তারা সোলার ইয়ার দিয়ে তারা মূলত অর্গানাইজ করলো। এই হচ্ছে মোটামুটি আমাদের প্যাসেজ। এখন চিন্তা করতে হবে এখানে আমাদের যে নেক্সট মানে জাতিগুলো আছে, ইজিপশিয়ান, গ্রিক্স, ইংলিশ, এরকম কোনোটা আছে কিনা ওই প্যাসেজে, এই প্যারাতে। এখানে শুধু রোমান আছে, রোমান রোমান আছে। আছে, রোমান হ্যাঁ, কিন্তু আমাদের কোশ্চেনে নাই। প্রশ্ন তার মানে নাই। আমরা আমরা চট করে ডিসিশন নিয়ে নিব যে 5 থেকে 7 এর মধ্যে কোনোটা এখানে নাই। বুঝতে আচ্ছা পারছি? বুঝতে তাহলে পারছি। এখন আমরা জাস্ট চেক দিব এই 1 থেকে 4 এর মধ্যে আছে কিনা। তো এটা হচ্ছে কোশ্চেনের সাথে রিলেশন ভালো থাকার উপকারিতা। আপনি কোশ্চেন যখন আপনার মাথায় একদম ক্লিয়ার থাকবে যে কোন জায়গায় কি আছে, তখন আপনি চট হুম করে কিছু ডিসিশন নিতে পারবেন যেগুলো আপনার টাইম বাঁচাবে। নাহলে আপনি কিন্তু যদি এখানে এগুলো খুঁজতেন, এটা কিন্তু বোকামি হতো, হুম তাই হুম না? হুম হুম। তাহলে আমরা শুধু 1 থেকে 4 আমরা জাস্ট চেক দিব যে যা পড়লাম কোনোটা আছে কিনা। এখানে নাই মনে হয় ভাই। আমরা যদি এলিমিনেট করি, এই পেন্ডুলাম ক্লক নিয়ে কোনো কথা নাই, 3 নম্বর বাদ। 4 নম্বর, সিমালটেনিয়াস এফোর্টস ওরকম কনফার্ম পাওয়া যায় না কিছু। এরপরে ইউনিফর্ম আওয়ার্স এর কথাও কিছু নাই, 4 নম্বর বাদ। হুম হুম। এখন 1 নম্বর যদি দেখেন, কোল্ড টেম্পারেচার দ্বারা এফেক্টেড হয়েছে কোনো ঘড়ি টাইপের কিছু, এটাও নাই। 2 নাম্বারটা হতে পারে কিনা বলেন তো? An explanation of the importance of geography in the development. ক্যালেন্ডার ডেভেলপমেন্টের ক্ষেত্রে ভূগোলের গুরুত্ব কৃষকদের মাঝে, কৃষকের কমিউনিটিতে। এরকম তো তো কিছু এটা বলা নেই। আচ্ছা আচ্ছা, first, ডিরেক্টলি নাই আসলে, বাট কিছুটা আছে। ওই যে হ্যাঁ ভৌগোলিক হ্যাঁ। লোকেশনের ব্যাপার বলছে যে আপনি যখন ইকুয়েটরের পাশে থাকছেন, তখন আপনার ক্যালেন্ডার হচ্ছে লুনার ক্যালেন্ডার। এই যে এই ক্যালেন্ডার গুলো ছিল লুনার সাইকেল দিয়ে ইনফ্লুয়েন্স, মানে এগুলো লুনার ক্যালেন্ডার ছিল, যেটা সৌদি আরবে এখন আছে। ওই যে আমাদের হিজরি সন হুম যেটা, হুম এটা কিন্তু হুম, চাঁদের উপর হ্যাঁ হ্যাঁ, ডিপেন্ড করে। তাদের উপর, জি জি। হ্যাঁ, বাট যদি আপনি উত্তর দিকে আরো যেতে থাকেন, হুম হুম। তখন যে সিজন চেঞ্জ হচ্ছে, তখন কিন্তু 16 বছর। এবং এখানে এই যে বলছে যে সিজনাল এগ্রিকালচার ওয়াজ প্র্যাকটিস, তাহলে ওই যে ওখানে এগ্রিকালচার ফার্মিং কমিউনিটিজ এর কথা ছিল, এটা এগ্রিকালচার বোঝাচ্ছে। তো জিওগ্রাফিক লোকেশন এটার উপর ডিপেন্ড করে আমার কিন্তু ক্যালেন্ডার চেঞ্জ হচ্ছে, এবং এটা কৃষকদেরকে এফেক্ট করছে। এই যে বলছে যে সিজনাল এগ্রিকালচার ডিরেক্টলি নেই, বাট এটা ওই জায়গার অ্যান্সার আর কি। প্যারাগ্রাফ বি, ইনফরমেশন গুলো একটু ক্রিটিক্যাল, এই জন্য একটু ভালো মতো চেক দিতে হবে। এরপরে নেক্সট প্যারাতে যায়। সেঞ্চুরিজ বিফোর দ্য রোমান এম্পায়ার, the Egyptians had formulated a municipal calendar having 12 months or 30 days, with 5 days added to approximate the solar year। এই যে ইজিপশিয়ানস পেয়েছি, আমাদের কোশ্চেনে আছে ইজিপশিয়ানস, তাই না?
তাই বলছে ইজিপশিয়ানরা একটা মিউনিসিপাল ক্যালেন্ডার বানিয়েছিল যেখানে 12 মাস ছিল 30 দিনের। তো 12 দিনে তো 36 মানে 360 দিন হয়, বাট বছর তো 365, এই জন্য তারা 5 দিন অ্যাড করে দিয়েছিল সোলার ইয়ারের সাথে ম্যাচ করতে। ওকে, ফাইন। Each period of 10 days were marked by appearance of a special group of stars called decans. তো 10 দিনের একটা পিরিয়ড, এগুলো বোঝা যেত হচ্ছে একটা বিশেষ তারার গ্রুপ মানে দেখা যেত আকাশে, এদেরকে ডেকেন্স বলতো। As the rise of the star Sirius, নাকি Sirius, just before sunrise, which occurred around the all-important annual flooding of the Nile. 12 decans could be seen spanning the heavens. Annual flooding of Nile. So নাইল নদী, এটা নীল নদের কথা মেবি বলছে, আমি শিওর না। ওইটা মেবি বাৎসরিক একটা বন্যা হতো ওই সময়। 12টা তারা দেখা যেত, এরকম 12টা তারার গুচ্ছ আর কি, গ্রুপ অফ স্টার্স দেখা যেত। হেভেন্স বলতে আকাশ বোঝাচ্ছে, পুরো আকাশ জুড়ে এরকম 12টা তারার গুচ্ছ দেখা যেত। The cosmic significance the Egyptians placed in the 12 decans led them to develop a system in which each interval of darkness was divided into a dozen equal parts. So তারা এই 12টা গুচ্ছকে এত গুরুত্ব দিত ইজিপশিয়ানরা, তারা তখন কি করলো, এই ইন্টারভেল অফ ডার্কনেস মানে এক অন্ধকারের পরে আরেক অন্ধকার, মানে এক রাত থেকে আরেক রাত, এই সময়টাকে তারা 12টা ভাগে ভাগ করলো। ডিভাইডেড ইন্টু আ ডজন ইকুয়াল পার্টস, 12টা সমান ভাগে ভাগ করলো। তো একটা রাত থেকে আরেকটা রাত, এই মাঝখানটাকে 12টা ভাগে ভাগ করলো। These periods became known as temporal hours. এগুলোকে টেম্পোরাল আওয়ার বলা হতো because their duration varied according to the changing length of days and nights. হ্যাঁ, সিজন চেঞ্জ হলে তো রাত ছোট হয়, দিন বড় হয়, আবার দিন ছোট হয়, রাত বড় হয়। তো যেহেতু তারা ইন্টারভেলটাকে সমান 12 ভাগে ভাগ করতেছে, ইন্টারভেলটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে ওই ঘন্টাগুলো চেঞ্জ হয়ে যেত, এই কারণে এগুলোকে বলছে টেম্পোরাল আওয়ার্স। মানে এগুলো ফিক্স না, উইথ দ্য পাসিং অফ দ্য সিজনস। সামার আওয়ার্স ওয়ার লং, উইন্টার ওয়াজ শর্ট। হ্যাঁ, অবভিয়াসলি। Only at the spring and autumn equinoxes, মানে দেখি জানি না, were the hours of daylight and darkness equal. তাহলে স্প্রিং এন্ড অটাম যেখানে মানে মাঝামাঝি আবহাওয়া, ওই সময় দিন রাত সমান হতো আর কি। Temporal hours, which were first adopted by the Greeks and then the Romans, who disseminated them through Europe, remained in use for more than 2,500 years. তো এটা শুরুতে অ্যাডপ্ট করেছিল হচ্ছে গ্রিকরা, এরপরে রোমানরা এটা অ্যাডপ্ট করেছে এবং সারা বিশ্বে ছড়িয়ে ইউরোপ জুড়ে ছড়িয়ে দিয়েছিল, এবং এটা 2,500 বছর ধরে ব্যবহৃত হয়েছিল। এই হচ্ছে কথাবার্তা। তাহলে দেখেন তো আমাদের ইজিপশিয়ান থেকে কিছু পাওয়া যায় কিনা। 5 থেকে 7। ভাই আমার মনে হচ্ছে যে যে 5-এর যেটা আছে যে ডিভাইস এক্স্যাক্টলি, সিভিল ক্যালেন্ডার। months হ্যাঁ, are equal in length, ওখানে বলছে যে 12 months of 30 days, এই যে হুম হুম। এই তো মিউনিসিপাল ক্যালেন্ডার, এখানে বলছে সিভিল ক্যালেন্ডার, তাহলে মিলে যাচ্ছে। তাহলে 5-এর অ্যান্সার কি হবে? বি, 5-এর বি। ইজিপশিয়ানরা এটা করেছে। আচ্ছা, এরপরে 1, 3, 4 এইগুলো কোনটা? মানে ডাবল হওয়ার চান্স আছে, মানে দুইটা আর কি। হ্যাঁ, গত ক্লাসে বলেছিলাম যে ম্যাচিং ইনফরমেশন ডাবল হওয়ার চান্স আছে। কিছু প্যারাগ্রাফে অ্যান্সারই থাকবে না, আবার কিছু প্যারাগ্রাফে ডাবল অ্যান্সারও থাকতে পারে, স্পেশালি যখন নোট দেওয়া থাকবে। এখানে অবশ্য নোট দেওয়া নাই, বা নর্মালি ডাবল হলে নোট দেওয়া থাকে, ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স। বাট এরপর আমরা একটু চেক করবো আসলে, শুধু এটার উপর ডিপেন্ড না করে। এই যে দেখেন, পেন্ডুলাম ক্লকের কথা আসেনি, সহজ, এগুলো এলিমেন্ট করে হ্যাঁ দিতে হ্যাঁ, হবে। পেন্ডুলাম ক্লকের কথা আসেনি, বাদ কয়েকটা সোসাইটি মিলে ইউনিফর্ম আওয়ার ইউজ করেছে। এখানে কিন্তু টেম্পোরাল আওয়ারের কথা আসলো, যে আওয়ারটা চেঞ্জ হচ্ছে, আওয়ার ছোট হচ্ছে বড় হচ্ছে, তো আওয়ারটা ইউনিফর্ম না কিন্তু, হুম বুঝতে পারছেন? তো এটাও বাদ। এরপরে 1 বললো যে কোল্ড টেম্পারেচার দ্বারা একটা টাইম কিপিং ইনভেনশন এফেক্টেড হয়েছে। আহ এরকম ওখানে নাই, ওখানে জাস্ট বলছে সিজন চেঞ্জ হলে দিন ছোট হয়, রাত বড় হয়, এরকম। হুম হুম। ঠান্ডার কারণে কোনো কিছু ক্ষতি হচ্ছে এরকমও বলে নাই।
তো আমরা ডিসিশন নিয়ে নিবো, আপাতত এখানে পাচ্ছি না। কনফিউজ থাকলে ধরেন যদি মনে হয় যে এটা হতে পারে, দাগায় রাখবেন যে এটা সি হতে পারে, ছোট করে লিখে সামনে আগাতে হবে, বেশি সময় দেওয়া যাবে না। ভাই আমি একটা কোশ্চেন করতে চাই, সেটা হচ্ছে হ্যাঁ, এখানে যেহেতু লেখা নাই যে ডাবল আনসার হওয়ার পসিবিলিটি আছে, তাহলে আমি এখানে যদি আনসার খুঁজতে চাই ডাবল, তাহলে আমার টাইমটা বেশি কনজিউম হবে না? ইন এসেন্স এটা কারেক্ট, বেশিরভাগ ক্ষেত্রে এটা কারেক্ট। বাট আমি পার্সোনালি আসলে ওই নোটটার উপর ব্লাইন্ডলি নির্ভর করাটা একটু কম পছন্দ করি, কারণ আমি এটা দেখেছি যে একবার নোট দেওয়া আছে বাট ডাবল হয়নি, এরকম আর কি। মানে সবগুলো জাস্ট আর কি আমরা ওটা ডাবল থেকে চেক করে হেল্প নেই? নিব, যে যেহেতু নোট দেওয়া নাই so আমরা আরেকটু কেয়ারলেসলি হয়তো চেক করে নিব, আচ্ছা জাস্ট আচ্ছা। কনফার্ম হওয়ার জন্য আর কি। আমি পার্সোনালি ওটা প্রেফার করি, কারণ নোট গুলো অনেক মানে সময় নেয়। এইরকম কি হয় ইউজুয়ালি, ধরেন নোট দেয়া নাই কিন্তু আবার ওইখান থেকে ডাবল হচ্ছে, এরকম কি মানে ফ্রিকুয়েন্টলি হয় বা হয়? ইয়া আছে কোনো? এরকম পাইছি বলে আমার এখন মনে পড়ছে না, বাট এরকম পাইছি যে নোট দেওয়া আছে কিন্তু ডাবল হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো জাস্ট একটু এলিমিনেট করে নেওয়া, মানে হুম জাস্ট টু বি 100% শিওর আর কি। এরপরে দিতে যে আর আরেকটা বিষয়, এই যে আমরা যখন কোশ্চেনটা শুরুতে পড়বো তখন এমন ভাবে পড়বো আমার জন্য পরে এইটাতে আবার পুরোটা আবার ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ে বুঝতে না হয়। মানে আমি যেন চোখ দিলে বুঝতে পারি যে এখানে কি ইস্যু আছে। হাইলাইট করে নিতে হবে হ্যাঁ, এরকম। হ্যাঁ। তো যখন বারবার আমার চেক করার সময় বারবার যদি আমাকে লাইন বাই লাইন পড়তে হয় তাহলে কিন্তু অবশ্যই প্রচুর সময় যাবে। হুম এবার এই জন্যই আমরা শুরুতে একবার কোশ্চেন গুলো ভালো মতো পড়ে একদম প্রয়োজনে ওখানে একটু 1 মিনিট, আমি 1-2 মিনিট বেশি সময় দিই। হুম। ওটা টাইম ইনভেস্ট আসলে, ওটা পরে কাজে লাগবে। জি। ওকে, চলেন প্যারা ডি তে চলে যাই। In order to track temporal hours during the day, inventors created sundials which indicate time by the length of or direction of the sun's shadow. তো টেম্পোরাল আওয়ার মাপার জন্য তারা সানডায়াল বানালো, যেটা ছায়ার দৈর্ঘ্য এবং দিক দেখে সময় বলতো। The sundial's counterpart, sundial এর সঙ্গী, the water clock, was designed to measure temporal hours at night. So রাতের বেলা তো সূর্য নাই, so রাতের বেলায় সময় মাপার জন্য ওয়াটার ক্লক আবিষ্কার করা হলো। One of the first water clocks was a basin with a small hole near the bottom through which the water dripped out. তাহলে এক ধরনের বেসিন ছিল, মানে ওয়াটার ক্লক ছিল প্রথম দিকের, যেখানে একটা বেসিন ছিল এবং বটমের দিকে একটা ছিদ্র ছিল যেখান দিয়ে পানি পড়তো ফোটা ফোটা ড্রিপ আউট। The falling water level denoted the passing hour as it dipped below hour lines inscribed on the inner surface. তো এখানে আপনার বেসিনের দাগ কাটা থাকতো, তো ওই দাগ পার হলে বোঝা যেত যে এত ঘন্টা গেছে এরকম। Although these devices perform satisfactorily around the Mediterranean, they could not always be depended on in the cloudy and often freezing weather of northern Europe. এগুলো যদিও মেডিটেরেনিয়ান মানে যে গরম যে জায়গায়, সেই জায়গায় বেশ ভালো কাজ করতো, কিন্তু ক্লাউডি এবং ফ্রিজিং ওয়েদারে নর্দার্ন ইউরোপের দিকে এটার উপর ডিপেন্ড করা যেত না। কারণ কি? কারণ ফ্রিজিং টেম্পারেচার হলে তো পানি জমে যাবে, তো পানিটা আর ফোটা ফোটা পড়বে না, তাহলে ওয়াটার ক্লক কাজ করবে না, এই আর কি। তো দেখেন এখানেও কিন্তু আমাদের কোনো জাতির নাম নাই। নর্দার্ন ইউরোপ আছে, বাট ইউরোপ তো ভাস্ট জিনিস, কোনো স্পেসিফিক জাতি নাই। তাহলে আমরা এখানে চলে যাবো 1, 3, 4 কোনটা হবে? এক হবে। এক্স্যাক্টলি, একদম মিলে যাচ্ছে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে ডি, তারা ডি থেকে আসছে। এরপরে, the advance of the mechanical clock meant that although it could be adjusted to maintain temporal hours, it was naturally suited to keeping equal ones. বলছে মেকানিক্যাল ক্লকের আবিষ্কার বা অগ্রগতি, এই যদিও এটা টেম্পোরাল আওয়ার মাপার জন্য অ্যাডজাস্ট করা যেত, কুড বি অ্যাডজাস্টেড, বাট এটা আসলে প্রকৃতিগতভাবে ইকুয়াল ওয়ান, মানে ঘন্টাটা সবসময় ফিক্স থাকবে ইকুয়াল ঘন্টা, এটার জন্য এটা সুইটেবল ছিল। With this, however, arose the question of when to begin counting. কাউন্টিংটা কখন শুরু হবে আসলে? ওকে, মানলাম আমার ঘন্টাগুলো সমান থাকবে, কিন্তু আমার 0 বা 1 কোথা থেকে শুরু হবে? And so, in the early 14th century, a number of systems evolved. কয়েকটা সিস্টেম চালু হলো।
The schemes that divided the day into 24 equal parts varied according to the start of the count. So এই যে কি বলে যে দিনকে 24টা ভাগে ভাগ করবে সমান ভাগে ইকুয়াল পার্টস, এইটা সিস্টেমটা ভ্যারি করতো স্টার্ট অফ দ্য কাউন্ট অনুযায়ী। ইটালিয়ান আওয়ার্স বিগ্যান এট সানসেট সূর্যাস্তের সময়, ব্যাবিলনিয়ান আওয়ার্স সানরাইজ, astronomical hours midday, Greek clocks and Greek clock hours used for some large public clocks in Germany at midnight. So এক এক জাতি এক এক সময় কাউন্টিং শুরু করলো, সূর্যোদয়, সূর্যাস্ত, দিনের মাঝে, রাতের মাঝে ইত্যাদি। Eventually these were superseded by small clock or French hours, which split the day into two 12-hour periods commencing at midnight. তো সবগুলো সিস্টেমকে ছাপিয়ে এই সিস্টেমটা মানে সবচেয়ে বেশি পরিচিত পেল, স্মল ক্লক অর ফ্রেঞ্চ আওয়ার্স। এটা কি করেছে, দিনকে দুইটা 12 ঘন্টার পিরিয়ডে ভাগ করেছে, এবং এইটা শুরু হতো মিডনাইটে। এখন যে সিস্টেম আমরা চলি আর কি, মধ্যরাতের পরে দিনটা শুরু করা হয় আর কি, তারিখটা শুরু হয়। এই হচ্ছে মোটামুটি এই প্যারাগ্রাফের বিষয়। তাহলে বলেন তো কোন জায়গা থেকে কিছু আছে কিনা এই জায়গায়। আছে ভাই, যে 6 নাম্বারটা আছে, যে ডিভাইডেড দ্য ডে ইনটু 2 ইকুয়াল হ্যাঁ, হাফস। তাহলে কারা করেছে এটা? এটা তো এই যে ইতালিয়ান, একটা সেকেন্ড আমি বলি। ইতালিয়ান তো নাই এখানে, এটা হচ্ছে যে আপনার জার্মান, জার্মান হতে পারে। Suppressed by small global factors. কারা করলো এই যে স্প্লিট দ্য ডে ইনটু 12 আওয়ার পিরিয়ডস, তাই না? এরাই তো দুইভাবে ভাগ করছে, তো এই কাজটা কারা করলো? এই লাইনটাতেই তো আছে। ফ্রেঞ্চ। হ্যাঁ, ফ্রেঞ্চ আছে তো ভাই, কিন্তু ফ্রেঞ্চ কি ওই বক্সে আছে? হ্যাঁ আছে তো, ও বক্স আছে, সরি স্যার, আমি দেখিনি আর কি। ফ্রেঞ্চ তো আছে। ওকে, এটার বাদে আর কোনো কিছু এখান থেকে 3-4 আছে কি? না, এখানে নাই মনে হয় কিছু। ওই যে আমরা আগের প্যারায় কি পড়লাম, টেম্পোরাল আওয়ার্স মানে চেঞ্জ হয় ঘন্টা, বাট এই প্যারায় কি পড়লাম, এই প্যারায় পড়লাম যে ইকুয়াল পার্টস 24টা ইকুয়াল ঘন্টায় ভাগ করছে। তাহলে ওইটাই কিন্তু এখানে আছে যে ইউনিফর্ম আওয়ার্স। এর আগে ছিল টেম্পোরাল আওয়ার, এখন আসলে ইউনিফর্ম আওয়ারের গল্প। তো ওটা কিন্তু এই 4 নম্বরে আছে। এখন সিমিলটেনিয়াস কয়েকটা সোসাইটি মিলে একসাথে এফোর্ট দিয়েছে কিনা এটা এখন কনফার্ম হতে হবে আর কি। কি মনে হয় এই প্যারাগ্রাফে এটা তো কয়েকটা সোসাইটির মনে হয় নাম আছে আছে? ভাই, কারণ এখানে কয়েকটা ইয়ে তো ছিল আর হ্যাঁ, কি। এক এক জাতি এক এক সময় থেকে শুরু করে একটা প্রচেষ্টা চালাইলো, বাট হুম সবারই হুম কনসেপ্ট ছিল এই যে ইকুয়াল পার্টস, 24 ইকুয়াল পার্টস। হুম তো হুম। এটাও কিন্তু এখান থেকে আসছে। এটা কত নাম্বার? ই, 4 নাম্বার অ্যান্সার হচ্ছে ই। The earliest recorded weight-driven mechanical clock was built to Umuk in Umuk. The revolutionary aspect of this new timekeeper was neither the descending weight that provided its motive force, nor the gear wheels, which had been round for at least a few years, that transferred the power. I will say gear বা weight কোনোটাই এটার মূল জিনিস ছিল না। It was the part called the escapement. Escapement ছিল পার্টটা ছিল এটার মূল revolutionary aspect আর কি। In the early 1400s came the invention of the coil spring,
or fuse which maintain constant force to the gear wheels of the timekeeper despite the changing tension of its mainspring. তো এখানে একটা স্প্রিং আসলো, কয়েল স্প্রিং, যেটা একটা কনস্ট্যান্ট ফোর্স মেনটেন করতো। টেনশন, মেইন স্প্রিং এর টেনশন চেঞ্জ হলেও ফোর্সটা কনস্ট্যান্ট রাখতো। By the 16th century, a pendulum clock had been devised, but the pendulum swung in a large arc and thus was not very efficient. So pendulum clock আবিষ্কার হলো এত সালের মধ্যে, বাট এটা একটা বড় আর্কে সোয়াং করতে, এরকম মানে বড় হয়ে দুলতো আর এই জন্য এটা বেশ ভালো ইফিশিয়েন্ট ছিল না। কি হবে, কোন কোশ্চেন অ্যান্সার আছে এখানে? এটা আছে ভাই, 3-তে আছে যে ডেসক্রিপশন অফ দ্য অরিজিনস অফ Exactly. পেন্ডুলাম। তো F হচ্ছে 3। এরপরে চলে যাই, to address this, a variation on the original escapement was invented in 1670 in England. এই যে সাল চলে আসছে 1670, it was called the anchor escapement, which was a lever-based device shaped like a ship's anchor. এটাকে বলা হতো অ্যাঙ্কর এস্কেপমেন্ট, যেটা একটা লিভার বেস ডিভাইস ছিল, যেটার গঠনটা ছিল জাহাজের লঙ্গরের মতো, শিপস অ্যাঙ্কর। তাহলে আমাদের 9 নাম্বার অ্যান্সার পাওয়া গেল কি এখানে? ডগস কি হবে? শিপস অ্যাঙ্কর। শিপস অ্যাঙ্কর। Okay, great. The motion of a pendulum rocks this device so that it catches and then releases each tooth of the escape wheel. So pendulum clockটা এভাবে দোল খায় আর এটাকে ঝাঁকি দেয়, রক মানে ঝাঁকি দেওয়া। তো তখন এটা ধরে আর ছাড়ে, মানে একটা একটা করে দাঁত ঝাঁকি ধরে আবার ছাড়ে, ধরে আবার ছাড়ে, এসকেপ হুইলের আর কি। In turn allowing it to turn a precise amount, এর ফলশ্রুতিতে এটা একটা নির্দিষ্ট পরিমাণ ঘুরতে পারে, যেহেতু জাস্ট একটা একটা করে দাঁত ধরতেছে, তো ওই নির্দিষ্ট পরিমাণ ঘুরতে পারে। Unlike the original form used in early pendulum clocks, the anchor escapement permitted the pendulum to travel in a very small arc. আগের গুলো তো অনেক লার্জ আর্কে ঘুরতো, দুল খেত, বাট এটা very small আর্কে ঘুরতো। Moreover, this invention allowed the use of a long pendulum which could beat once a second. যেহেতু স্মল আর্কে ঘুরে, এই কারণে লং পেন্ডুলাম মানে ইউজ করার সুবিধা হলো, অ্যালাউ হলো। এই কারণে এটা এটা বিট করতো প্রতি সেকেন্ড একবার, once a second, and thus led to the development of a new floor standing case design. এবং যেহেতু লম্বা পেন্ডুলাম, সো এটাকে ধারণ করার জন্য একটা নতুন ধরনের কেস ডিজাইন করা হলো। কেস মানে খোলস বা বাক্স, এবং যেটা ফ্লোর স্ট্যান্ডিং মানে মেঝে থেকে দাঁড়িয়ে একদম লম্বা বাক্সের মতো এরকম ঘড়ির বাক্স বানানো হলো, which became known as grandfather clock, যেটা দাদুর ঘড়ি নামে পরিচয় পায়। এই আর কি। সো এই প্যাসেজে অনেক অ্যান্সার আছে। জি ভাই, বলেন 10 নাম্বার কি হবে? আমি তো আগে গেছি যে 13 নাম্বারে, 13 নাম্বারটা হয়েছে হুইচ বিটস ইচ সেকেন্ড। 13 এর মানে এক্সাক্ট অ্যান্সার কি হবে? হ্যাঁ, সেকেন্ড হবে। সেকেন্ড, ওকে। এরপরে 12, 11, 10। এটা একটু মেসেজটা হ্যাঁ দেখেন, প্যাসেজ থেকে দেখেন। আপনার কাছে বই আছে তো নাকি, না নেই? আছে ভাই, ওই যে পিডিএফটা দেখতেছি তো। দেখেন পিডিএফ এ প্যাসেজটা দেখেন। এই যে দ্য এসকেপ হুইল, 10 নম্বরটা দ্য এসকেপ হুইল। এক্স্যাক্টলি, এসকেপ হুইল। এটা আর 11?
মানে এটা হওয়ার দরকার দ্য অ্যাঙ্কর এস্কেপমেন্ট এক্সপেরিমেন্ট তো পেন্ডুলাম 9 নম্বর। পেন্ডুলাম ছবি দেখেন যে এটা কিভাবে পেন্ডুলাম হয়, এটা পেন্ডুলাম না, আচ্ছা আচ্ছা যে ইয়েটা খাঁজ কাটা যেটা অংশ খাঁজ না কাটা জায়গাটা, হ্যাঁ। এটা হচ্ছে টুথ আর কি, টুথ, আচ্ছা আচ্ছা বুঝতে পারছি টুথ অফ দ্য স্কেপ হুইল। আর হুম 12 নম্বর হচ্ছে পেন্ডুলাম বা লং পেন্ডুলাম, হুম হুম লং পেন্ডুলাম অথবা জাস্ট পেন্ডুলাম। ওকে, আর 7 নম্বরটা এখানে আছে কি? 7 নম্বরটা দ্য ডেভেলপড নিউ এটা তো ঘড়ি নিয়ে বলছে তাই না ভাই? 7 নম্বরটা তো হ্যাঁ, ঘড়ি নিয়ে তো সবকিছু। এটা দিয়ে হওয়া উচিত, এটাই মনে হয়। উম, কোন কেন হবে বলেন তো, মানে কোন কেবিন জায়গায় আছে? কেবিনের শেপ বলছে তো ওরা। হ্যাঁ, এটা আপনার বলছে এখানে কি কেবিনের শেপ? স্ট্যান্ডিং ইজ এ নিউ ফ্লোর স্ট্যান্ডিং কেস ডিজাইন। এক্স্যাক্টলি, এটাই ক্যাবিনেট, ওই বাক্সের মতো আর কি ক্যাবিনেট। তাহলে এটা কারা করেছে, কোন জাতি হবে? ইংল্যান্ড হবে। ইংল্যান্ড, এখানে ইংলিশ আছে, তাহলে ইংলিশ হুম। হচ্ছে এটার অ্যান্সার। তাহলে দেখেন আমাদের সবগুলো কোয়েশ্চেন অলরেডি শেষ, বাকি আছে একটা প্যারাগ্রাফ। এখন পরীক্ষায় যদি এরকম হয়, তাহলে এটা মনে রাখবেন যে এরকম প্যারাগ্রাফ থাকতেই পারে যেটাতে কোশ্চেন নেই। হুম হুম যদি আপনি কনফার্ম হন সবগুলো, আগে সবগুলো যদি কনফার্ম হন তাহলে এটা করার দরকার নাই। বা দ্য রিয়ালিটি ইজ, পরীক্ষার হলে আসলে আমরা এতটা কনফিডেন্ট হয়তো থাকবো না, আমাদের মন খুঁতখুত করবে যে কি ব্যাপার, আমার আগের কথা ভুলে গেল কিনা, এখানে কেন কোয়েশ্চেন নেই। এই জন্য আমরা যেটা স্বাভাবিক করবো ভাই, এটা আমি দ্রুত তো পড়া দিব আর কি। অনেকবার এই তো দেখেন কি কি কনফিউজ আছে হয়ে এখানে: যায়। হাইলি হুম অ্যাকুরেট টাইম কিপিং, ইলেকট্রনিক ডিভাইস, কম্পিউটার, কোয়ার্টজ, স্কেল ক্লক, ইত্যাদি ইত্যাদি, জিপিএস, গ্লোবাল পজিশনিং সিস্টেম, স্যাটেলাইট, এই জিনিসগুলো আছে, পাওয়ার ডিস্ট্রিবিউশন গ্রিডস, টাইম বেসড টেকনোলজিস, ডে টু ডে ইত্যাদি ইত্যাদি। সো টুডে মানে বোঝাচ্ছে বর্তমান সময়ে, আধুনিক কালে কি কি হচ্ছে। ক্রনিকেল, ক্রনিকেল মানে হচ্ছে পর্যায়ক্রমে ধাপে ধাপে বর্ণনা, তাই একদম শুরুতে কিভাবে শুরু হলো এবং পর্যায়ক্রমে যেতে 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 এখন বর্তমান সময়ে কি আছে, এটা বোঝাচ্ছে প্যারাগ্রাফে। এখন আপনি স্মরণ করেন তো আমাদের কোনো কোশ্চেনে বর্তমান কাল রিলেটেড কিছু আছে কিনা? কিছু নাই, সব একদম প্রাগৈতিহাসিক যুগের জিনিসপত্র নিয়ে কোশ্চেন। এভাবে আমরা একটা ডিসিশন নিয়ে নেবো যে এই প্যারাগ্রাফ থেকে তেমন কোনো অ্যান্সার এখানে নেই। এই গেল আমাদের একটা প্যাসেজ। আজকে আমরা আরেকটা করার প্ল্যান আছে, চলেন একটু দ্রুত আমরা এটা ট্রাই করি। এটা হচ্ছে ভাই এই একটু টেস্টে। একটু আমাকে ভাই মানে এই জিনিসটা মানে খুবই সিলি কোশ্চেন হয়, তারপরে আজ করি হ্যাঁ, আমরা। চলেন। তাহলে কি করলাম এখানে যখন আনসার গুলো করছি সবগুলা কোশ্চেন পড়ে গেছে তাই না? হ্যাঁ, মানে সবগুলা কোশ্চেন নিয়ে কাজ করা লাগবে তাহলে। আহ, মানে একটু হ্যাঁ আমাকে কাজ। কোশ্চেন একটু এটা একটু ধরায় দেন তো ভাই। মানে আমরা যে যাচ্ছিলাম একবারে 5-এ গেলাম প্রথমে, এরপরে 5-এর থেকে 1-এ গেলাম আর কি। মানে কোশ্চেনটা এই যে আমি প্রথম ক্লাসগুলো এটা আর কি না আপনাকে দেখা। বলছি গত ক্লাসে যে আমরা এটা প্রথম ক্লাসে পড়েছি, ওই ক্লাসটার হুম হুম ভিডিওটা একটু দেখতে হবে। তো মূলত আমরা যেটা করি, আমরা প্যারাগ্রাফ পড়তে থাকি এবং ওই প্যারাগ্রাফে যত রকম কোশ্চেন আছে সব সলভ করে আগাই আর কি। ও আচ্ছা। এটা করতে যে আমাদের মাঝে মাঝে অনেকগুলো কোশ্চেন টাচ করা লাগে, মনে হয় যে অনেক কিছু করতেছি, বাট আলটিমেটলি অনেক কিছু না। দেখেন এইটা আমরা কিন্তু রেখে দিচ্ছি 60-70, এটা আমাদের বদারই করেনি অনেকগুলো প্যারাগ্রাফ ধরে। জাস্ট এই দুইটা আমরা হুম চেক করছি, তো এই দুটো তো একসাথে করা যেতেই পারে। জাতির নাম আসলে আমরা এখানে একটু ফোকাস দিছি, না হলে এখানে চেক করছি এই তো। তো যেহেতু হুম এই কোশ্চেন গুলো আমাদের মাথায়, ধরেন এখানে 8টা কোশ্চেন আছে, 8টা একদম হুবহু মাথায়
মুখস্থ রাখা পসিবল অনেক সময় হয় না। এই কারণে আমরা একটা প্যারাগ্রাফ পড়ে শেষ করব, শেষ করে এসে একটু চেক করে নেব দ্রুত যে এতক্ষণ যা পড়লাম এর মধ্যে এগুলো কোনোটা আছে কিনা। তাহলে এইভাবে আর আমাদের কি। কিওয়ার্ডটা কি ছিল প্রথমে? জাতিটা যেটা আছে, জাতিটা দিয়ে আমরা শুরু করছি না, মানে জাতিটা পাওয়া সহজ, এই হিসেবে আমরা জাতিটা গেছি আগে। এই কোশ্চেন থাকলে এইগুলো সিরিয়ালি যায়, পাওয়া সহজ বলি নাই, বলছি যে এগুলো সিরিয়ালি যায় আর কি, নর্মালি আমরা আশা করতে পারি। আচ্ছা আচ্ছা। তো আমরা সিরিয়ালি যেটা, যখন সিরিয়ালি থাকবে হুম কিছু হুম। কোশ্চেন আছে এগুলো ম্যাচিং, ম্যাচিং গুলো সিরিয়ালি যাচ্ছে না, এই জন্য আমাদের সব দেখা লাগছে। বা প্রথম ক্লাসটা একটু ভিডিওটা অবশ্যই দেখবেন, ওটা না দেখলে জি জি হবে না। জি, বুঝতে পারছি তো বুঝতে ওখানে আমরা পারছি। বলছি যে যে কোশ্চেন গুলো সিরিয়ালি যায় ওগুলোর ক্ষেত্রে আমরা ওই যে লিসনিং এর মতো, হুম লিসনিং এর হুম ম্যাপ যখন করছি, যে যেগুলো সিরিয়ালি যায় ওগুলো জাস্ট ইমিডিয়েটলি আমরা মাথায় নিয়ে নিতাম, বাকিগুলো দেখতাম না। তো হুম। এখানে দেখবো সবগুলোই, বাট প্যাসেজে যাওয়ার আগে তখন ইমিডিয়েটটা মাথায় নিয়ে নিব যে হ্যাঁ ইমিডিয়েট আমার সিরিয়ালি যেটা আসার কথা সেখানে ব্যাবিলনিয়ান আছে। দেন আমি প্যাসেজ পড়তে থাকবো। ধরলাম এখানে পড়লাম, ব্যাবিলনিয়ান পেয়ে গেলে তো বুঝে গেলাম যে মেবি এখান থেকে অ্যান্সার আছে, চেক করবো। ব্যাবিলনিয়ান যদি না পাই তাহলে অন্য কোশ্চেনটা চেক করবো এখন যে এগুলো আছে কিনা, এভাবে আর কি। ঠিক আছে ভাই। এখন আমরা যাব কেমব্রিজ 8 টেস্ট 1 প্যাসেজ 3 টেলিপ্যাথি। টেলিপ্যাথিতে গেলাম, যে দেখবো যে কোশ্চেন কি কি আছে। ওকে, প্রথম কোশ্চেন 27 থেকে 30, এইটা বোঝা যাচ্ছে যে কমপ্লিট ইচ সেন্টেন্স, মানে বোঝা যাচ্ছে এটা সেন্টেন্স এন্ডিংস, ম্যাচিং সেন্টেন্স এন্ডিংস। ওকে ফাইন, আর কি আছে? ও এখানে টেবিল কমপ্লিশন অর্থাৎ ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আছে, জাস্ট দুই টাইপের কোশ্চেন। ওকে ভেরি গুড। তাহলে আমরা দেখি সেন্টেন্স এন্ডিং। সেন্টেন্স এন্ডিংস এ আমরা জানি অপশন সিরিয়াল মেনটেন করে না এবং অপশন একাধিক থাকে, সো অপশন আমরা পড়বো না, আমরা শুধু কোয়েশ্চেন পড়বো। আমি কিন্তু বলতেছি আমার মাথায় সবগুলো ক্লিয়ার আছে, কোন ম্যাচিং এ কোনটা আগে আসবে, কি করতে হবে। আপনার কাছে মনে হতে পারে যে সবগুলো মেবি একই রকম, সবগুলো কিন্তু একই না। গত ক্লাসে যে ম্যাচিং করছি ওটার কিছুই সিরিয়াল মেনটেন করবে না, অর্থাৎ ইনফরমেশন ম্যাচিং এটা। আজকের যে ম্যাচিং গুলো করতেছি ওইটাতে ম্যাচিং নেমসে এই নেম গুলো সিরিয়াল মেনটেন করবে বলে আশা করা যায়। আর এখন যেটা করতেছি সেন্টেন্স এন্ডিংস, এটাতে কোশ্চেন গুলো সিরিয়াল মেনটেন করবে বলে আশা করবে আর কি, অপশন করবে না। তো এটা এই জিনিস সহজ উপায় কি বুঝার ভাই, কোনটা কোনটা ম্যাচিং করবে কি না করবে, এরকম একটা কি মানে আহ, একটা একটা জায়গায় আর কি সামারাইজ কোনো কিছু পাওয়া যায় যে এটার এইভাবে এইভাবে হবে? সামারিজ তো এটাই, তিনটা জিনিস শুরু করবে, এটা তো মনে রাখতে হবে। আর কি সামারি চান? মানে এই নোটগুলো দেখলে এটা আপনার মনে রাখ, ক্লাসে, ওটা দেখলেও তো হচ্ছে না? জি হ্যাঁ নোটে তো আমার লেখা আছেই। বুঝতে পারছি। এটা মনে রাখার উপায় আছে প্র্যাকটিস করা, যে ক্লাসে যে হোমওয়ার্কটা দেওয়া প্র্যাকটিস হলো করা। ক্লাসে যদি ভালো মতো হুম, করে হুম। ফেলেন, বাসায় যদি হোমওয়ার্কটা করে ফেলেন মোটামুটি মাথায় গেঁথে যাবে। দেন বাসায় আরো প্র্যাকটিস হুম, করার হুম। সময় আরো দেখবেন আর কি। তো ম্যাচিং মূলত চারটা: ম্যাচিং হেডিংস, ম্যাচিং ইনফরমেশন, ম্যাচিং নেমস, ম্যাচিং সেন্টেন্স এন্ডিংস। চারটাতে চার রকম প্যাটার্ন আর কি, এই চারটা একটু জাস্ট মনে রাখতে হবে। তাহলে সেন্টেন্সে কোশ্চেন গুলো সিরিয়াল মেনটেন করবে, তাহলে আমরা কোশ্চেন পড়বো, অপশন পড়বো না। এগুলো এগুলো মাথায় রেখে দিতে হবে, মানে মাথায় এগুলো যেন থাকে আর কি, অটোমেটিকলি যেন চলে আসে মাথায়। Researchers with differing attitudes towards telepathy agree on, কি বলছে গবেষক যাদের ভিন্ন মত আছে টেলিপ্যাথির প্রতি তারা এগ্রি হচ্ছে। তাহলে মত তাদের ভিন্ন নর্মালি, বাট একটা বিষয়ের প্রতি তারা এগ্রি হচ্ছে, কিসের প্রতি এটা আমাদের লাগবে। আর বলছে রিপোর্টস অফ এক্সপিরিয়েন্স ডিউরিং মেডিটেশন ইন্ডিকেটেড, তাহলে মেডিটেশনের সময়কার যে অভিজ্ঞতা এটার বর্ণনা ইন্ডিকেট করছে, যে কি ইন্ডিকেট করছে এটা আমাদের লাগবে। Attitudes to parapsychology would alter drastically, প্যারাসাইকোলজির প্রতি দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন হয়ে যাবে বিশালভাবে। কিসের মাধ্যমে? With what? Recent autogenital trials suggest that success rates will improve with dash, তাহলে রিসেন্ট অটোগেনস্পিল ট্রায়াল বলছে সাকসেস রেট বাড়বে কিসের মাধ্যমে। এ হচ্ছে আমাদের কোশ্চেন। এরপরে নেক্সট কোশ্চেনে যাই। নো মোর দেন টু, সরি 3 ওয়ার্ডস,
টেবিলটা বুঝিনি আমরা। টেলিপ্যাথি এক্সপেরিমেন্ট, নেম ডে, ডেসক্রিপশন, রেজাল্ট, ফ্ল। ফ্ল মানে এরর, ঘাটতি, দুর্বলতা, এরকম। এর প্রথম পেজটা হচ্ছে গ্যান্সফিল স্টাডিজ 1982, আর পরেরটা হচ্ছে অটো গ্যান্সফিল স্টাডিজ 1987। তাহলে আমরা বুঝলাম আগের কোশ্চেনে যে বললাম যে অটো গ্যান্সফিল এটা হচ্ছে একটা ওই টেস্টের টাইপ আর কি। আচ্ছা, গ্যান্সফিল্ডে বলছে involved a person acting as a dash who picked out one dash from a random selection of four and a dash who then tried to identify it. তাহলে বোঝাচ্ছে যে এখানে একজন ব্যক্তি থাকবে যে অ্যাক্ট করবে কিছু একটা অ্যাজ এ সামওয়ান, মানে কারোর মতো অ্যাক্ট করবে। সে কিছু একটা পিক করবে র্যান্ডম সিলেকশন অফ ফোর, চারটা বাছাইকৃত জিনিস থেকে, মানে চারটা র্যান্ডমলি সিলেক্টেড জিনিস থেকে সে কিছু একটা কিছু একটা পিক করবে। and others would then try to identify it, আরেকজন আইডেন্টিফাই করার ট্রাই করবে। তার মানে বোঝা যাচ্ছে এখানে দুইজন ব্যক্তি থাকবে। একজন থাকবে 31 নম্বরের যে উনি উনি কিছু একটা পিক করবে, আর আরেকজন থাকবে 33 নম্বরের, উনি ওটা আইডেন্টিফাই করবে। তাহলে কে থাকবে, সে কি পিক করবে আর কে আইডেন্টিফাই করবে, এই হচ্ছে কোশ্চেন। রেজাল্ট বলছে হিট রেটস ওয়্যার হায়ার উইথ র্যান্ডম গেসিং দেন উইথ র্যান্ডম গেসিং, র্যান্ডম গেসিং এর তুলনায় হায়ার হিট রেটস। ওকে, ফাইন। ফ্ল এর ক্ষেত্রে বলছে পজিটিভ রেজাল্টস কুড বি প্রডিউসড বাই ফ্যাক্টরস সাচ এস ড্যাশ অর ড্যাশ। পজিটিভ রেজাল্ট প্রোডাকশন হতে পারে কিছু ফ্যাক্টরের দ্বারা, মানে আসলে হয়তো রেজাল্ট গুলো পজিটিভ না, বাট কোনো কারণে আর্টিফিশিয়ালি রেজাল্ট গুলো পজিটিভ আসছে। কি ফ্যাক্টরের কারণে এরকম হতে পারে, এই ফ্যাক্টর গুলো আমাদের লাগবে। এরপর অটোগেনফিল স্টাডিজে যাই। Dash were used for key tasks to limit the amount of dash in carrying out the test. কিছু একটা ব্যবহার করা হয়েছিল এবং কিছু একটা লিমিট করার জন্য। তাহলে কি ব্যবহার করা হয়েছিল, কি লিমিট করার জন্য, এটা আমাদের লাগবে। আর 3 বলছে রেজাল্টস ওয়ার দেন সাবজেক্টেড টু আ ড্যাশ, রেজাল্ট গুলো, এই টেস্টের রেজাল্ট গুলোকে কি করা হলো পরে, সাবজেক্টেড টু হোয়াট, কিসের উপর, এটাকে কিসের সাথে সম্পর্কিত করা হয়েছে, এরকম। 39 বলছে dash between different test results was put down to the fact that sample groups were not dash as with most Ganzfeld studies. তাহলে বিভিন্ন টেস্ট রেজাল্টের মধ্যকার কিছু একটা দেখে, the something between different test results, এটা দেখে বোঝা গেল যে, অথবা মনে করা গেল যে, বা এটার কারণ হচ্ছে যে স্যাম্পল গ্রুপস ওয়ার নট ড্যাশ, স্যাম্পল গ্রুপ গুলো কি ছিল না আসলে, যেটা গ্যান্সফিল্ড স্টাডিতে থাকে সেটা অল্ট্রা গ্যান্সফিল্ডে ছিল না। স্যাম্পল গ্রুপে কি সমস্যা ছিল? আচ্ছা, পুট ডাউন টু দ্য ফ্যাক্ট মানে কি? এটা মনে হচ্ছে যে কনসিডারেশনে নেওয়া হলো এরকম একটা। হ্যাঁ, মোটামুটি কাছাকাছি, মানে কোনো কিছুর কারণ হিসাবে কোনো কিছুকে ধরে নেওয়া। His absence in the class today can be put down to the fact that something must be wrong, এরকম আর কি। তাহলে সে আজকে ক্লাসে আসে না, সে তো নর্মালি প্রতিটা ক্লাসে আসে, তাহলে সে আজকে ক্লাসে আসে নাই, এটা দেখে মনে করে নেওয়া যায়, যে ধরে নেওয়া যায় যে নিশ্চয়ই কোনো একটা ঝামেলা হয়েছে, সামথিং মাস্ট বি রং, এরকম আর কি, পুট ডাউন টু দ্য ফ্যাক্ট। তাহলে এই টেস্টটা যদি মধ্যাকার কিছু একটা দেখে ধরে নেওয়া গেল যে, ধরে নেওয়া যায় যে, বা কারণ, এটার কারণ হিসেবে ধরে নেওয়া যায় যে স্যাম্পল গ্রুপের কোন একটা সমস্যা ছিল, স্যাম্পল গ্রুপের কোন একটা ওয়ার নট সামথিং, কিছু একটা ঘাটতি ছিল। এই হচ্ছে কোয়েশ্চেন। সো আমরা এগুলো একটু মনে রাখার ট্রাই করি। এটা এগুলো কি নর্মালি সিকোয়েন্স মেনটেন করবে ভাই? নর্মালি সিকোয়েন্স মেনটেন করে, বা মাঝে মাঝে একটু অল্টার করে দিতে পারে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক গুলো, বিশেষ করে যখন সামারি কমপ্লিশন আকারে থাকে। তো যখন আমরা একটা বিষয়ের সামারি বলি তখন কিন্তু এটা নেসেসারি না যে হুবহু আমাদেরকে ক্রোনোলজি মেনটেন করতে হবে। সামারিতে অনেক সময় একটা জিনিসকে বোঝাতে যে একটু আগু পিছু করে বলা হয়। এই কারণে সামারি কমপ্লিশন বিশেষভাবে যখন থাকে তখন বা ইন জেনারেল ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক গুলোতেও মাঝে মাঝে সিরিয়াল একটু ফ্র্যাকচার করে, বাট এটা খুব বেশি মানে রিমোট হয় না আর কি। তো ভেরিয়েশন থাকলেও আপনি টের পাবেন, বুঝতে পারবেন যে ওকে, এই প্যারাগ্রাফে এই জায়গা থেকে এটা আসলো, পরেরটা আসলো আগে একটু। তো আমরা সিকোয়েন্স ধরে নিয়ে আগাবো, বাট টের পাবো যদি সিকোয়েন্স ব্রেক করে। তাহলে আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে গ্যান্সফিল স্টাডিজ 1982, আর কে পিক করে, কি পিক করে আর কে আইডেন্টিফাই করে।
এই হচ্ছে আমাদের কোশ্চেন। আর এখানে আমাদের যেহেতু সিরিয়াল মেনটেন করে, তাহলে আমরা প্রথমটা দেখে নিই আবার, যে ভিন্ন দৃষ্টিভঙ্গি ওয়ালা রিসার্চাররা কিসের প্রতি এগ্রি হচ্ছে। চলেন তাহলে আমরা টেলিপ্যাথিতে যাই। বলছে ক্যান হিউম্যান বিং, আচ্ছা টেলিপ্যাথি মানে কি জানেন কিনা? হ্যাঁ, টেলিপ্যাথি তো ওই যে আমরা যেটা দেখা যায় যে মনে মনে চিন্তা করি ওই রকম হয় আর কি, এটা টেলিপ্যাথি। হ্যাঁ, মানে চিন্তার মাধ্যমে তথ্যের আদান প্রদান, কোনো যোগাযোগ ছাড়াই। হ্যাঁ, হ্যাঁ, তাহলে ক্যান হিউম্যান বিংস কমিউনিকেট বাই থট অ্যালোন, এটা কি সম্ভব? For more than a century, this issue has divided the scientific community. তাহলে ওই যে ডিফারিং অ্যাটিটিউডস আমরা পাচ্ছি, ডিভাইড করছে কমিউনিটিকে। Still sparks bitter controversy among top academics. এখনো এটা কন্ট্রোভার্সি আছে, মানে বিতর্ক আছে। ওকে ফাইন, আগাই আমরা। Since এত leading universities and institutes around the world have reached the derision of skeptical colleagues by putting the various claims for telepathy to the test in dozens of rigorous scientific studies. মানে মূলত বোঝা যাচ্ছে যে ডজন ডজন টেস্ট করা হয়েছে এটা নিয়ে। The results and their implications are dividing even the researchers who uncovered them. তাহলে এখনো ডিভাইডেশনের মধ্যে আছে। তো যারা রিসার্চটা করেছে তারাই দ্বিমত হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কোশ্চেন কি হচ্ছে, এগ্রি হচ্ছে যে ডিভাইডেশন আছে তাদের মধ্যে, ডিফারিং অ্যাটিটিউডস আছে, বাট দে আর এগ্রিং অন সামথিং। ওইটা আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে আমরা দ্রুত সামনে আগাই, এখানে কিছু নাই বোঝা গেল। Some researchers say results constitute compelling evidence that telepathy is genuine. কেউ বলছে যে হ্যাঁ telepathy genuine. Others believe the field is on the brink of collapse, having tried to produce definitive scientific proof and failed. অন্যরা বলছে না, এই ফিল্ডের কোনো ভবিষ্যৎ নাই, এটা ধ্বংস, কারণ তারা কোনো প্রমাণ করতে পারে নাই। তাহলে কেউ বলছে জেনুইন, কেউ বলছে না প্রমাণ নাই, তার মানে এখনো দ্বিমত। আমরা একমত খুঁজছি, তাহলে আরো আগে। স্কেপটিক্স এন্ড অ্যাডভোকেটস। স্কেপটিক্স মানে কি জানেন তো? হ্যাঁ, সন্দেহ প্রবণ। সন্দেহ প্রবণ, কোশ্চেনকারী বা বিরুদ্ধবাদী এরকম আর কি। তাহলে বিপক্ষে যারা, আর অ্যাডভোকেট যারা পক্ষে সাপোর্ট করে যারা, অ্যালাইক একই রকম ভাবে। এই যে আমরা একমতের দিকে আসছি এখন। তাহলে বিপক্ষে আর পক্ষে একই রকম ভাবে ডু কনকার অন ওয়ান ইস্যু। তারা একটা ইস্যুতে একমত হচ্ছে। however, that the most impressive evidence so far has come from the so-called Ganzfeld experiments. তারা একটা বিষয় একমত হচ্ছে, যাই হোক, সেটা হচ্ছে যে সবচেয়ে মানে প্রমাণ পাই আর না পাই, যতটুকু পেয়েছি তার মধ্যে মোস্ট ইমপ্রেসিভ এভিডেন্স আমরা পেয়েছি গ্যান্সফিল্ড এক্সপেরিমেন্ট থেকে। গ্যান্সফিল্ড মানে হচ্ছে জার্মান টার্ম দ্যাট মিনস হোল ফিল্ড। গ্যান্সফিল্ড এর অর্থটা হচ্ছে হোল ফিল্ড, মানে একটা সম্পূর্ণ ফিল্ড আর কি, স্বয়ং সম্পূর্ণ ফিল্ড এরকম। তাহলে এই যে আমরা এই জিনিসটা পড়লাম, প্যাসেজের ওই অংশটুকু পড়লাম, এগ্রির জায়গাটা পেলাম ওখানে। এখন আমরা এসে এই জায়গায় চেক করবো, এ থেকে জি এর মধ্যে ই আছে। এগ্রি, তাহলে কোনটা? ই। এক্স্যাক্টলি। তাহলে তাহলে 27-এর অ্যান্সার হবে ই। নেক্সট কোশ্চেনটা দেখে নেব, রিপোর্টস অফ এক্সপিরিয়েন্স ডিউরিং মেডিটেশন। তাহলে মেডিটেশনের সময়কার রিপোর্ট। ওকে, আগাতে থাকি। রিপোর্টস অফ টেলিপ্যাথিক এক্সপিরিয়েন্স হ্যাড বাই পিপল ডিউরিং, আল্লাহ আল্লাহ আল্লাহ, দেখছেন পরের লাইনে তুলে দিচ্ছে মেডিটেশন। তাহলে টেলিপ্যাথিক এক্সপিরিয়েন্স যে মানুষদের হয়েছে তার মেডিটেশনের সময়, led parapsychologists to suspect that telepathy might involve signals passing between people that were so faint that they were usually swamped by normal brain activity. তো বলছে এই যে মেডিটেশনের সময় মানুষ যারা প্যারাসাইকোলজি বা টেলিপ্যাথি এক্সপিরিয়েন্স করেছে তাদের বর্ণনা প্যারাসাইকোলজিস্টদের এটা মনে করতে বা সন্দেহ করতে বাধ্য করেছে যে টেলিপ্যাথির মধ্যে হয়তো এমন সিগন্যাল থাকতে পারে যেটা সো ফেইন্ট, মানে এত দুর্বল, এত হালকা, were usually swamped by normal brain activity. নর্মাল ব্রেইন অ্যাক্টিভিটির মধ্যে ওইটা মানে হারিয়ে যায় আর কি। সোয়াম্প মানে এক্স্যাক্টলি জানি না, ডুবে যায় আর কি। সোয়াম্প ফরেস্ট যে আমরা বলি, সোয়াম্প ফরেস্ট মেবি ডুবে যায়। সো নর্মাল ব্রেইন অ্যাক্টিভিটি কারণে ওইটা মানে হারিয়ে যায়, ডুবে যায়, ওইটা অতটা ধরা যায় না। সো এটা খুবই ফেইন্ট, সো ফেইন্ট। In this case, such signals might be more easily detected by those experiencing meditation-like tranquility in a relaxing whole field of light, sound, and warmth. বলছে তাহলে এই সিগন্যাল গুলো, এই ধরনের খুব হালকা সিগন্যাল হয়তো সহজভাবে ডিটেক্ট করা যাবে তাদের মাধ্যমে যারা মেডিটেশন লাইক ট্র্যাঙ্কুইলিটি, মানে মেডিটেশনের মতো, মানে ধ্যানে থাকার মতো প্রশান্ত হয়ে থাকবে,
একটা রিল্যাক্সিং হোল ফিল্ড অফ হালকা আলো, হালকা সাউন্ড, হালকা উষ্ণতা, এরকম একটা আরামদায়ক পরিবেশে যারা একদম রিল্যাক্স হয়ে থাকবে তাদের তাহলে ব্রেন অ্যাক্টিভিটি কম থাকবে। ওই সময় মেবি এই সো ফেইন্ট সিগন্যাল গুলো ক্যাচ করা যাবে, ডিটেক্ট করা যাবে। এই হচ্ছে কথা। এখন তাহলে বলেন রিপোর্টস অফ এক্সপেরিয়েন্স ডিউরিং মেডিটেশন কি ইন্ডিকেট করলো তাহলে? এটা মনে হয় the need to create a suitable environment for telepathy. এক্স্যাক্টলি, নাম্বার বি। 29 দেখে নি, প্যারাসাইকোলজির অ্যাটিটিউড চেঞ্জ হয়ে যাবে ড্রাস্টিকলি কিসের মাধ্যমে? The next question, next paragraph is the Ganzfeld experiment tries to recreate these conditions with participants sitting in a soft reclining chairs in a sealed room. তা বলছে গ্যান্সফিল্ড এক্সপেরিমেন্টের মধ্যে থাকে একজন মানুষ যে একটা আরামদায়ক হেলানো চেয়ারে শুয়ে থাকবে একটা বদ্ধ রুমে, listening to relaxing sound while their eyes are covered with special filters letting in only soft pink light. So হালকা জাস্ট আলো ঢুকতে পারবে চোখে, রিল্যাক্সিং সাউন্ড শুনবে, এরকম আরামদায়ক অবস্থা বসে থাকবে। In early Ganzfeld experiments, the telepathy test involved identification of a picture chosen from a random selection of 4 taken from a large image bank. বলছে আগের টেলিপ্যাথি টেস্টের মধ্যে ইনভলভ ছিল একটা পিকচারকে আইডেন্টিফাই করা, যেটা 4টা র্যান্ডম সিলেকশন থেকে যেটাকে বাছাই করা হবে লার্জ ইমেজ ব্যাংক থেকে। The idea was that a person acting as a sender would attempt to beam that image over to the receiver relaxing in the sealed room. তো আইডিয়াটা ছিল এমন যে একজন ব্যক্তি যে সেন্ডার থাকবে সে তার চিন্তার মাধ্যমে ওই তথ্যটাকে বিম করার ট্রাই করবে, ওই ছবিটাকে বা ওই তথ্যটাকে আরেকটা বদ্ধ রুমে যেখানে রিসিভার রিল্যাক্সিং অবস্থায় বসে আছে। Once the session was over, the person was asked to identify which of the 4 images had been used. সেশন শেষে তাকে বলা হবে রিসিভারকে যে বলো কোন ছবিটা আমি পাঠানোর চেষ্টা করেছি। এই হচ্ছে মোটামুটি গ্যান্সফিল্ড এক্সপেরিমেন্টের বর্ণনা গেল। তাহলে বলেন তো আমাদের দেখেন এখানে অ্যাটিটিউড চেঞ্জ হয়ে যাবে এরকম কিছু এখন আমরা পাইনি। ওকে, তাহলে এগুলো নাই। বাট এই যে গ্যান্সফিল্ড আসছে 31, 32, 33 কি হবে অ্যান্সার বলেন দেখি, যেটুকু পড়লাম এখান থেকে। গ্যাস ফিল্ডের না, একটু ভাই আমি দেখি। হ্যাঁ আমি এটা কে 31 হচ্ছে যে যে পিক করবে, তাহলে পিক করবে কে? The idea was a person acting as a sender এটা পিক করবে, তাহলে 31 হচ্ছে sender, acting as a sender। এরপরে এই যে র্যান্ডম সিলেকশন অফ 4 থেকে একটা পিক করবে, তাহলে র্যান্ডম সিলেকশন অফ 4 থেকে কি পিক করবে? এই আইডেন্টিফিকেশন অফ আ পিকচার chosen from a random selection of 4, তাহলে 4টা সিলেকশন থেকে সে একটা পিকচার পিক করার ট্রাই করবে, আইডেন্টিফাই করার ট্রাই করবে। তাহলে 32 হচ্ছে পিকচার, 33 হচ্ছে রিসিভার, তাই না? পরে আছে রিসিভার, সে রিল্যাক্সিং রুমে বসে থাকবে এবং সেশন শেষে তাকে বলা হবে আইডেন্টিফাই করতে। তো 33 হচ্ছে রিসিভার। ওকে, রেজাল্ট বলছে হিট রেট বেশি ছিল। ফ্লয়ের ক্ষেত্রে বলছে পজিটিভ রেজাল্ট কোন ফ্যাক্টরের দ্বারা আসতে পারে। ওকে, চলেন দেখি। বলছে র্যান্ডম গেসিং 25% হিট রেট দিত, বাট টেলিপ্যাথি যদি রিয়েল হয় however the hit rate would be higher. টেলিপ্যাথি রিয়েল হলে হিট রেট বেশি পাওয়া যাবে র্যান্ডমের তুলনায়। ওকে, 1982 তে the result from the first Ganzfeld studies were analyzed by one of its pioneers, the American parapsychologist Charles Honorton. They pointed to typical hit rates of better than 30%. তাহলে 25% হতো নর্মালি র্যান্ডমলি ইয়ে করলে, বাট তারা 30% পেল। এইটা 25 থেকে 30 এটা একটা স্মল ইফেক্ট, বাট ওয়ান which statistical tests suggest could not be put down to chance. এই যে হ্যাঁ, এটার কারণ হিসেবে ধরে নেওয়া যায় না যে এটা দৈবক্রমে হয়েছে, বাই চান্স হয়েছে, এটা ক্যান নট বি পুট ডাউন, এটা ধরে নেওয়া যায় না। ওকে ফাইন।
The implication was that the Ganzfeld method had revealed real evidence for telepathy. তার মানে বোঝা গেল যে যেহেতু 25-এর থেকে বেশি 30 পাওয়া গেছে, তার মানে রিয়েল এভিডেন্স পাওয়া গেছে। But there was a crucial flaw in this argument. এই যে ফ্ল তে চলে আসছে এবার আমরা নেক্সট কোশ্চেনে আমাদের যে ফ্ল আছে 34-35 এখানে আসছে। One routinely overlooked in more conventional areas of science, যেটা এই ফ্লটা ওভারলুক করা হয় অনেক সময় কি, just because chance had been ruled out as an explanation, বলছে যেহেতু দৈবক্রমে হবে এটাকে মানে বাতিল করে দেওয়া হয়েছে, রুল আউট করে দেওয়া হয়েছে, did not prove telepathy must exist, এটাই প্রমাণ করেনি যে টেলিপ্যাথি অবশ্যই আছে। কেন? বলছে there were many other ways of getting positive results, পজিটিভ রেজাল্ট পাওয়ার আরো অনেক উপায় থাকতে পারে। তাহলে এই যে আমরা জায়গা মতো আসছি, বলছে যে পজিটিভ রেজাল্ট পাওয়ার ফ্যাক্টর গুলো কি কি। তাহলে আরেকটু আগাই, these range from sensory leakage, where clues about the pictures accidentally reach the receiver, তাহলে লিক হয়েছে কোনো কারণে তথ্যটা লিক হয়ে গেছে, তাহলে অ্যাক্সিডেন্টলি এরকম হতে পারে। So outright fraud, একদম সোজা আউটরাইট মানে সোজা সাপটা জালিয়াতিও হতে পারে। তাহলে কি হতে জালিয়াতি করছে, বলছে দোস্ত আমি কিন্তু আমের ছবি দিব, তুই বলিস আম, এরকম আর কি। তাহলে ফ্যাক্টর দুইটা পাওয়া গেল, সেন্সরি লিকেজ এন্ড আউটরাইট ফ্রড, এই দুইটা হচ্ছে আমাদের অ্যান্সার, তাই না? such as sensory leakage আর outright fraud। এরপর অটো গ্যান্সফেল আমরা দেখে রাখি কি ব্যবহার করা হয়েছে কি লিমিট করতে। In response, this issues review of the studies, however agreed that still too many problems, okay, and drove least demanding new standards for future research। তো তারা এটাকে রিভিউ করছে এবং ভবিষ্যতের জন্য কিছু স্ট্যান্ডার্ড তারা রিকমেন্ড করছে যে এই মানদণ্ড মেনে চলতে হবে। ওকে ফাইন, এটা আমাদের রিলেটেড না, সামনে আগাই। After this, many researchers switched to auto Ganzfeld test, এই যে auto Ganzfeld আমরা চলে এসেছি, an automated variant of the technique which used computers to perform many of the key tasks such as random selection of images. By minimizing human involvement, the idea was to minimize the risk of flawed results. তাহলে কি ব্যবহার করা হলো কি লিমিট করতে? কম্পিউটার ব্যবহার করা হলো ফ্লট রেজাল্ট ইয়েতে আপনার হিউম্যান ইনভলভমেন্ট হিউম্যান ইনভলভমেন্ট, হ্যাঁ মিনিমাইজ করতে আর কি। ফ্লড রেজাল্টও মনে হয়, বাট এখানে হিউম্যান ইনভলভমেন্টটা চুজ করা আছে অ্যান্সার হিসেবে। তাহলে আমরা নেক্সট যেটা পেলাম 36-37। এখন এই রেজাল্ট গুলোকে কি করা হয়েছিল এটা আমরা খুঁজবো। In এত রেজাল্টস, এই যে রেজাল্টে চলে আসছে, from hundreds of auto Ganzfeld tests were studied by Honorton in a meta-analysis, a statistical technique for finding the overall results from a set of studies. তাহলে রেজাল্টটাকে কিসের সাথে সাবজেক্টেড করা হলো? সেট অফ স্টাডিজ, No, meta-analysis, মেটা-অ্যানালাইসিস, meta-analysis-এ সাবজেক্টেড করা হচ্ছে। আর মেটা অ্যানালাইসিস হচ্ছে সেট অফ স্টাডিজ থেকে একটা ওভারঅল রেজাল্ট বের করা, ফাইন্ডিং বের করার উপায়। তাহলে এটা হচ্ছে মেটা অ্যানালাইসিস। 39 বলছে বিভিন্ন টেস্ট রেজাল্টের মধ্যকার কি দেখে স্যাম্পল গ্রুপের কি নেই বোঝা গেল। Okay, though less compelling than before, the outcome was still impressive. Okay, fine. Yet some parapsychologists remain disturbed by the lack of consistency between individual Ganzfeld studies. বিভিন্ন গ্যান্সফিল স্টাডিজ এর মধ্যকার যে ল্যাক অফ কনসিস্টেন্সি, এটা দেখে এখনো কিছু প্যারাসাইকোলজিস্ট মানে অতৃপ্ত রয়ে গেল, ডিস্টার্ব হয়ে গেল। Defenders of telepathy point out that demanding impressive evidence from every study ignores one basic statistical fact. It takes large samples to detect small effects. বলছে আপনি যদি সবসময় একদম ইমপ্রেসিভ রেজাল্ট চান তাহলে তো হলো না, কারণ অনেক ভালো রেজাল্ট পেতে হলে লার্জ স্যাম্পল লাগবে। If, as current results suggest, telepathy produces hit rates only marginally above the 25% expected by chance, বলছে শুধুমাত্র যদি 25-এর থেকে একটু বেশি হিট রেট দেয়, it's unlikely to be detected by a typical Ganzfeld study involving around 40 people. বলছে এটা সম্ভবত কম যে মাত্র 40 জন মানুষ নিয়ে আপনি স্টাডি করবেন আর
এটা ডিটেক্ট করা যাবে, এটার সম্ভাবনা কম। দ্য গ্রুপ ইজ নট বিগ এনাফ, এই 40 জন মানুষের গ্রুপটা যথেষ্ট বড় নয়। তাহলে কি দেখে স্যাম্পল গ্রুপের মধ্যকার বা টেস্ট রেজাল্টের মধ্যকার কি দেখে বোঝা গেল যে স্যাম্পল গ্রুপ কেমন ছিল না? 39 40 কি হবে? খেয়াল করতে পারিনি ভাই। ওকে, তাহলে 39 হবে। এই যে বলছেন বিটুইন ইন্ডিভিজুয়াল গ্যাস ফিল্টার্স, তাহলে কি ল্যাক অফ কনসিস্টেন্সি। ল্যাক অফ কনসিস্টেন্সি মানে কিছু জায়গায় রেজাল্ট পাওয়া গেছে, কিছু জায়গায় আবার রেজাল্ট পাওয়া যায়নি, এরকম হচ্ছে। কনসিস্টেন্ট না, ল্যাক অফ কনসিস্টেন্সি। আর স্যাম্পল গ্রুপ কি ছিল না, এটা বলে দিয়েছে এখানে, দ্য গ্রুপ ইজ জাস্ট নট বিগ এনাফ। তাহলে বিগ এনাফ ছিল না, ওয়ার নট বিগ এনাফ। এই তো আমাদের এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক শেষ হয়ে গেল। তাহলে বাকি আছে আমাদের যে দুটো, এটা জাস্ট আমরা চেক করবো। অ্যাটিটিউড চেঞ্জ হবে তাহলে কিভাবে? অনলি ওয়েন মেনি স্টাডিজ, আচ্ছা, মেটা অ্যানালিসিস পেইন্ট সিগন্যাল বিকাম অ্যাপারেন্ট। সো মেটা অ্যানালিসিস করলে হালকা সিগন্যাল পাওয়া যায়। This is what researchers do seem to be finding. Okay. What they're certainly not finding, however, is any change in attitudes of mainstream scientists. এই যে attitudes এর কথা বলছি, attitudes, attitude of mainstream scientists দের attitude এ কোনো চেঞ্জ আসছে না। তাহলে আমাদের কোশ্চেনের কাছাকাছি আমরা যাচ্ছি। বলছে যে attitude কিসের মাধ্যমে চেঞ্জ হবে, আর এখানে বলছে যে এখনো চেঞ্জ হচ্ছে না। কিসের কারণে? মোস্ট স্টিল টুডে রিজেক্ট দ্য ভেরি আইডিয়া অফ টেলিপ্যাথি। অনেকে এখনই আইডিয়াটাই রিজেক্ট করে দেয়, বলে ধর এগুলো ভুয়া। The problem stems at least in part, বলছে প্রবলেমটা আংশিকভাবে গঠিত হচ্ছে কিসের মাধ্যমে? From the lack of any plausible mechanism for telepathy, কোনো গ্রহণযোগ্য মেকানিজমের উপস্থিতি নেই, মেকানিজমের অস্তিত্ব নেই আসলে। তো টেলিপ্যাথি যদি হয় তাহলে কিসের মাধ্যমে হচ্ছে? আমার চিন্তা আপনার মধ্যে যে যাচ্ছে, এই মেকানিজমটা কি, এইটা এখনো কেউ বলতে পারছে না। সো ল্যাক অফ প্লজিবল মেকানিজমের কারণে এই চেঞ্জ ইন অ্যাটিটিউডস এটা হচ্ছে না। তাহলে চেঞ্জ হবে কিসের মাধ্যমে? 29। 29 এ হবে না ভাই? Exactly, a discovery of a mechanism for telepathy. 30 বলছে রিসেন্ট অটোগেনিক ট্রায়ালস, বলছে যে সাকসেস রেট ইমপ্রুভ হবে কিসের মাধ্যমে? ওকে ফাইন, দেখি। Various theories have been put forward, many focusing on esoteric ideas from theoretical physics. So the মেকানিজমের জন্য অনেকে অনেক থিওরি প্রপোজ করছে। This include quantum entanglement, which affecting one group of atom instantly affect another group. So অ্যাটমের একটা গ্রুপ আরেকটাকে এফেক্ট করে, এরকম ভাবে তারা বলছে, no matter how far apart they may be. While physicists have demonstrated entanglement with specifically prepared atoms, no one knows if it also exists between atoms making up human minds. So মানুষের মনও কি অ্যাটম দিয়ে তৈরি কিনা, এটা কেউ বলতে পারে না এখনো। Answering such questions would transform parapsychology. So ট্রান্সফর্ম হয়ে যাবে, ওই যে অ্যাটিটিউডস এর চেঞ্জ আসবে, চেঞ্জ আসবে। তো ওই একই কথা বলছে, মেকানিজম খুঁজে বেড়াচ্ছে আর কি। This has prompted some researchers to argue that the future lies not in collecting more evidence for telepathy, but in probing possible mechanism. বলছে ভবিষ্যতে শুধু এভিডেন্স কালেক্ট করলে হবে না, বরং মেকানিজম খুঁজতে হবে। Some work has begun already, with researchers trying to identify people who are particularly successful in autogenous field trials. তারা খুঁজে বের করে ট্রাই করছে যে কারা সফল হয় আসলে। Early results show that, আগের রেজাল্ট দেখায় যে creative and artistic people do much better than average. সৃষ্টিশীল এবং সৃজন মানে শিল্পী মানুষরা অনেক ভালো করে এভারেজ মানুষদের তুলনায় এই সকল ক্ষেত্রে। মাথায় প্রবলেম আছে তো, সো টেলিপ্যাথি তারা ভালো পারে। In one study at the University of Edinburgh, musicians achieved a hit rate of 56%. Wow. এতক্ষণ আমরা 25 আর 30 নিয়ে আলাপ করতেছিলাম, বাট মিউজিশিয়ানসরা তারা 56% পেয়েছে। তাহলে এটা একটা রিসেন্ট টেস্ট। আমাদের কোশ্চেনে বলছে যে রিসেন্ট টেস্ট কি সাজেস্ট করছে, কিসের মাধ্যমে সাকসেস রেট ইমপ্রুভ হবে?
তো এই যে ইমপ্রুভ হয়েছে 56%-এ, কাদের মাধ্যমে? মিউজিশিয়ানসদের মাধ্যমে। Perhaps more tests like these will eventually give the researchers the evidence they are seeking. এই ধরনের টেস্ট যদি বেশি বেশি করা হয় এরকম মানুষদেরকে নিয়ে, আর্টিস্টিক পিপল, মিউজিশিয়ানস, ক্রিয়েটিভ পিপল, তাহলে রিসার্চাররা এভিডেন্সটা খুঁজে পাবে, বিকজ তাদের হিট রেট ভালো। And strengthen the case for the existence of telepathy. টেলিপ্যাথির এক্সিস্টেন্স এর কেসটা শক্তিশালী হবে। তাহলে কি হচ্ছে, কিসের মাধ্যমে সাকসেস রেট বৃদ্ধি পাবে? কি মোর কেয়ারফুল সিলেকশন অফ সাবজেক্টস। এক্স্যাক্টলি, সৃষ্টিশীল মানুষ লাগবে। জাস্ট র্যান্ডমলি মানুষ ধরে এনে টেলিপ্যাথির চেয়ারে বসাই দিলে হবে না, এরকম একটি ক্রিয়েটিভ মানুষজন নিয়ে করতে হবে। এতে এর মাধ্যমে আমাদের 27টা কি ছিল যেন, হ্যাঁ এর মাধ্যমে আমাদের দেখেন সব কোশ্চেন শেষ। তো প্যাসেজ পড়া শেষ, কোশ্চেনও শেষ। এই হচ্ছে আজকের আমাদের ক্লাস। আমরা সে 2টা টাইপ শিখেছি, সো একটু এগুলো বাসায় আবার একটু দেখার ট্রাই করবেন। হোমওয়ার্ক আকারে আকারে আজকে থাকবে বায়োলজিক্যাল কন্ট্রোল অফ পেস্টস। পেস্ট মানে পোকামাকড় বোঝাচ্ছে, তাই না? এটা হচ্ছে কেমব্রিজ 8 টেস্ট 4 সেকশন প্যাসেজ 2। এখানে কোশ্চেন গুলো যদি আমরা দেখি, এমসিকিউ আছে, এরপর ইয়েস নো নট গিভেন আছে, এরপরে এই যে একটা সেন্টেন্স এন্ডিংস আছে। তো সেন্টেন্স এন্ডিংস আমরা বলছি নর্মালি সিকোয়েন্স ফলো করে কোশ্চেনে, বাট এই কোশ্চেনটা আসলে সিকোয়েন্স একটু ব্রেক করেছে, বা সিকোয়েন্স ব্রেক করলেও এগুলো সব এক জায়গা থেকে পাশাপাশি আছে আর কি। সো এটা ইন্টারেস্টিং একটা প্যাসেজ, এটা সলভ করবেন। এই ছিল মোটামুটি আজকে ক্লাস। ভাই একটা অফ টপিকে কোশ্চেন করি, ওই আইএলটিএস নাকি প্যাটার্নটা চেঞ্জ হচ্ছে, এটা কি আসলে কতটুকু কি চেঞ্জ হচ্ছে কোশ্চেন প্যাটার্নটা? কোশ্চেন প্যাটার্নের চেঞ্জ তো আমি জানি না, আমি জানি যে পেপার বেস থেকে কম্পিউটার বেসড এর দিকে বেশি নিয়ে যাওয়ার ট্রাই করতেছে, এটা জানি। না আগে যেমন রিডিং এ আপনার যেমন এই যে মানে আমরা তো কম টাইপ কোশ্চেন করে আসছি না, সলভ করে আসতেছি আর কি। এখন নাকি একটু মানে চেঞ্জেস আনতেছে আর কি, যে কোশ্চেনের প্যাটার্নটা আর কি। আমার এরকম পার্সোনালি কিছু জানা নেই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। না আমি একটা রিসেন্ট ওই ইউটিউবে দেখতেছিলাম একটা ভিডিওতে, ওরা মানে আর কি, আমি ভালোভাবে দেখিও নাই, নাহলে একটু স্পেসিফিকলি বলতে পারতাম আপনাকে। নো প্রবলেম। মানে কেমব্রিজ চেঞ্জ কখনো ড্রাস্টিক চেঞ্জ করে না, গ্রাজুয়াল চেঞ্জ করে। সো আমরা কেমব্রিজ তো প্র্যাকটিস করবো, আমরা কেবল 8 9 করতেছি, 10 হুম। 11 12 এইভাবে করতে করতে 19 পর্যন্ত যাবো। সো লাস্টের গুলো আরো আপডেটেড হবে, ব্যাপার না খুব বেশি। বুঝতে পারছি। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে সালাম আলাইকুম।